বিয়ে করে বাসায় গেলাম, গেট খুললেন আপু, মানে ওনার ফার্স্ট ওয়াইফ। তখন থেকে ওকে পছন্দ করতে শুরু। আসলে আমার প্রেমের ক্ষেত্রে আমার বড় ভাবি আমাকে পুরোপুরি সাহায্য করেছে। পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট মোটামুটি গ্রাফটা পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প, নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এমএনআইম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে আমাদের কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে আসছি আমার গল্পে। পরিচয় হব অতিথির সাথে। আপনার নাম? লিজা। আপনার জেলা? ঢাকাতে। আমার হোম টাউন হচ্ছে গাজীপুর। গাজীপুরে বড় হওয়া, গাজীপুরেই পড়াশোনা করা, তারপর ঢাকায় চাকরির জন্য আসা। আর রাইট নাও আমি থাকছি ফার্মগেট। ফার্মগেটে আপনি থাকছেন। ওকে, যেগুলো বললে প্রাইভেসিতে আপনার কোনো সমস্যা হবে না, বাট আমরা একটা চেষ্টার যেটাকে বলে সারাংশ আমরা পাবো। কোথা থেকে শুরু করবেন? আমরা ছোটবেলা থেকেই শুরু করব। হুম আমি বড় হয়েছি একটা মধ্যবিত্ত খুব রক্ষণশীল পরিবারে। হুম লাইফটা এরকমই ছিল যে স্কুলে যাব, বাসায় আসব, এর বাইরে কিছু ছিল না। কোনো বন্ধুবান্ধবী এলাও ছিল না, কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু এর মধ্যেও একটু হাইফাই হয়ে গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব। ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে হবে। তার আগে আমার কিছু কোয়েরি আছে। লাইক, আপনারা কয় ভাই বোন ছিলেন? বাবা কি করতেন? রক্ষণশীল বলছেন পরিবারকে, কেন রক্ষণশীল বলছেন? এগুলো যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন। রক্ষণশীল এ কারণেই বলছে, আমার বাবা বরাবরই ব্যবসায়ী ছিলেন, উনি ঠিকাদারি করতেন। তারপর হচ্ছে হাট বাজার, ইজাদারি, এই কাঠের ব্যবসা, এবং উনি একসময় পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। উনি ঢাকায়ও তখন সরকারি দই ভবন সাবকন্ট্রাক্ট করেছেন। প্রভাব ছিল ভালো। আর রাজনীতি করতেন, এখনও রাজনীতি করেন, আমার ভাইয়েরা করেন। আমরা হচ্ছে যে একটা আমাদের এলাকার খুব পরিচিত প্রভাবশালী সম্ভ্রান্ত বলা চলে, যে প্রধানজি দুটো দলের মধ্যে একটা দলে রাজনীতি করেন। ফাইন। কয় ভাই বোন? 4 ভাই 5 বোন, আমি সবার ছোট। ওনার 9 ভাই বোন, আপনি হচ্ছেন একদম সবার ছোট। সবার ছোট হলে তো একটু বেশি আদর পাওয়ার কথা। হ্যাঁ, বেশি আদর পাওয়ার কথা। আদরটা পেয়েছি, আবার অনাদরও পেয়েছি। ছোটদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে ওরা যাই করুক না কেন বড়দের কাছে কৈফিয়ত দিতে হয় কিংবা পারমিশন নিয়ে করতে হয়। এটা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায়। ওকে, ফাইন। আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গিয়েছি। আপনি বলছিলেন যে ক্লাস 10 পর্যন্ত আপনি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন, এবং রক্ষণশীলতার ধরন বলতে আপনি যেটা বোঝালেন যে সবার সাথে খুব সহজে মেশার ব্যাপারটা ছিল না। খুব সহজে চাইলে অন্যের বাড়িতে যাওয়া যেত না। ইভেন আমাদের যে কাজিন ভাইরা যারা, ওদের আসা যাওয়াটাও সহজ ছিল না, আব্বার নিষেধ ছিল। একটা রক্ষণশীলতার ব্যাপার আমরা জানি যে ধর্মীয় দিক থেকে রক্ষণশীলতার, আরেকটা হচ্ছে পারিবারিক রক্ষণশীলতা। আসলে কোনটা? আব্বার দৃষ্টিকোণটা এরকমই ছিল। উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা করতেন যে মেয়েরা হচ্ছে পর্দায় থাকবে, ওকে, ঘরে থাকবে। ওকে, উনি বরাবরই ধার্মিক। বরাবরই ধার্মিক। ফাইন। আপনি এসএসসি জায়গাটাতে চলে আসতে চাচ্ছিলেন? হ্যাঁ, ওকে। ওটা হচ্ছে 94-এর শেষের দিকে, 12ই ডিসেম্বর আমার যার সাথে অ্যাফেয়ার শুরু হয়। তো ওটা আমরা লাভ ডে হিসেবেই বলবো, ওটা আমরা ওইভাবেই পালন করতাম। আচ্ছা, কি আপনাদের কি প্রেমের সম্পর্ক শুরু হয়ে গিয়েছে, নাকি তার আগে দেখেছিলেন? দেখেছি এভাবে যে আমার ভাইয়া তো রাজনীতি করতেন, বড় ভাইয়া। তো ভাইয়ার সাথে যেসব ছেলে পেলে খুব ভালো সম্পর্ক ছিল, ভাইয়ের মোর দেন জুনিয়র, তাদের মধ্যে একটা ছেলে। আর হচ্ছে যে ও আবার আমার আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড, ওনারই বোনের ছেলে। ওকে, সেই পারপাসে আমাদের ফ্যামিলির সাথে একটু রিলেটেড ছিল, বাট আমাদের বাসায় আসা যাওয়াটা ছিল না। ওকে, ভাইয়ার আলাদা মিটিং রুম ছিল। কি নামটা জানতে পারি ভদ্রলোক? ডাকনাম হচ্ছে শহীদুজ্জাত। শহীদুজ্জাত। নামটাও শহীদুজ্জাত, ডাকনাম শহীদ। শহীদ বলতে পারি। আপনার যে বয়সের পার্থক্য কতটুকু ছিল? ও সময় 11 বছর। আপনার জুনিয়র? না, ওকে, অবশ্যই। 11 বছরে বড় ছিল। সেই আপনি যখন এসএসসিতে পড়ছেন, আমি বিগিনিংটা জানতে চাচ্ছি, শুরুটা কিভাবে হলো? আপনি বলছিলেন শুরুটা হচ্ছে এভাবে, সন্ধ্যার পরে ছাদে হাঁটাহাঁটি করি। তো আমাদের বাসাটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা কমার্শিয়াল এরিয়া, অনেক লোকজন আসে, একদম বাজারের মোড়ে বাসাটা। তা আমি একদিন ভাইয়ার সাথে একটা ছেলেকে দেখলাম, ভালো লাগলো। তখন আমার ভাবি বিয়ে করেছেন, একদম নতুন ভাবি।
ভাবিকে আমি বললাম, ভাবি এরকম এরকম একটা ছেলে দেখলাম, খুব হ্যান্ডসাম। ছেলের নাম কি ভাবি? পরে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। তো আমি প্রথমে বলে রাখি যে আসলে আমার প্রেমের ক্ষেত্রে আমার বড় ভাবি আমাকে পুরোপুরি সাহায্য করছে। সেই জন্য জানতে পারি পারিবারিকভাবে বড় ভাবিরা এ ধরনের রোল প্লে করেন, আমরা জানি। কেন জানি মনে হয় যে ভাবিদের কাছে গেলে দেবর কিংবা ননদ একটা অনেক বড় সাপোর্ট পান। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাই কিন্তু লাভ ম্যারেজড। তারপর আবার শহীদের মামাতো ভাই ওর মামার বাসায় থাকতো, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে, হয়তো ৫-৭ মিনিটের পথ বেরিয়ে যেতে। ওর মামাতো ভাই যে ওর সমবয়সী, ওই ভাইয়াটা মনির ভাই, উনি এখন বেঁচে নেই, মারা গেছেন। উনি আমাদের বাসা আসা যাওয়া ছিল। তখন অবশ্যই ও আমাদের বাসায় ফোন করতো, ভাইয়েরা অনেকই ফোন আসতো, তো ফোন আমরা রিসিভ করতাম। আমি, আমার ছোট আপু, আমরা পিঠাপিঠি। তাই একদিন ফোন দিল, ভাইয়াকে বললাম যে ভাইয়া বাসায় নেই। তখন জিজ্ঞেস করলো, আপনার নাম কি? হুম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? ভাইয়া আসলে ভাইয়াকে কিছু বলতে হবে কিনা? বলছেন না, কিছুই বলতে হবে না, ঠিক আছে, ফোন রেখে দাও। তা আমি আর ডাকে দেখেছি, উনি যে সেই ব্যক্তি তখন আমি সেটা জানি না, শিওর ছিল না। ওকে। উনি তারপর নাকি শুনলাম যে ওই ভাইয়াকে বলছে যে লিডারের বাসায় ফোন দিলাম, লিডারের ছোট বোন ফোন রিসিভ করলো, খুব মিষ্টি ভয়েস, এই নাম তুই কি চিনিস? বলছে যে হ্যাঁ চিনি তো। কোন ক্লাসে পড়ে? বলছে যে এসএসসি পরীক্ষার্থী। তো আমি তখন কোচিং করি, রেজাল্ট এখনও আউট হয়নি, কিন্তু স্কুলে যাওয়া আসা কোচিং করার জন্য ওকে। যাওয়া আসার পথেই আমাকে একদিন ওরা দেখেছে, আমাকে দেখার জন্য ওরা স্কুলের পথে দাঁড়ানো ছিল। ওকে। তারপর ওর সিটি ওরা আমাকে ভালো লাগলো, ওর মামাতো ভাইকে মানে দিয়েছি যে খুবই করছে যে তুই ভাবিকে বল, এবার ওকে বল, আমার ওকে খুব ভালো লেগেছে। তুই ভাইয়াটা বাসায় আসতো কিন্তু বলার সাহস পেত না, কারণ আমরা তো মিশতাম না। হয়তো ভাইয়া কেমন আছেন, ভালো মন্দ বর্ষিতে এতটুকুই, ভাবির সাথে কথা বলতো, আম্মুর সাথে কথা বলতো, আব্বুর সাথে কথা বলতো। তো ওই মনির ভাইয়া বড় ভাবিকে বলছে, বড় ভাবি তো আমার কাছ থেকে তো উইকনেসটা পেয়েছেন, তো ভাবি গল্প করে করে নামটা বলল। তারপর একদিন কিভাবে যে ডিসেম্বরের 12 তারিখ সন্ধ্যার পর ফোন আসলো। ভাবি বলল যে তোমার ফোন আসছে, কথা বলো। ভাবি তখনও বলেনি যে কে। আমি কথা বলতে বলতে পরে দেখলাম যে উনি, যাকে আমি দেখেছিলাম, যার সম্পর্কে আমার কৌতূহলটা জন্মেছিল, জানতে চেয়েছিলাম, এই সেই ভদ্রলোক। হ্যাঁ। তখন কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম, তারপর প্রতিদিনই কথা বললাম, এই তো ফোনে কথা বললাম। শুরু হলো প্রেমের শুরু, যেটা প্রেমের শুরু তো এখনই হয়নি। লাইক কথা বলছেন কিন্তু মনের ভিতরে টং টং ধ্বনি ধ্বনি করে ঘন্টা যেটা বলে কুসুম কুসুম, তো আগেই দূর থেকে দেখেই তো দুজনের মনে জন্ম হয়ে গেছে। জন্ম হয়েছে। ওইটা কি বলে, ওটা কুসুম প্রেম যেটা বলে, কুসুম প্রেম বলা হয়। হ্যাঁ, ওকে। কুসুম প্রেম মানে কুসুম প্রেম। আপনি কি জানেন না, কুমু কুমু গরম পানির একটা ব্যাপার আছে, আমি যতটুকু জানি, যখন পানিটা হালকা গরম থাকে তখন এটাকে বলা হয় কুমকুম গরম পানি, হালকা হালকা বলে এটাকে কুসুম কুসুম বলা হয়। কুসুম প্রেম। ওকে। ঠিক আছে। তারপর মানে এমন একটা আকর্ষণ ছিল যে প্রতিদিন কথা না বলে ভালো লাগতো না, এবং হয়তো প্রতিদিন একাধিকবার বলার জন্য ছটফট করতাম। আমি মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ড এরকম বলে যে 3টা স্টেজ আছে। একটা হচ্ছে বিগিনিং স্টেজ, একটা হলো ভালোবাসা হয়ে যাওয়ার পরের স্টেজ, আর লাস্ট স্টেজ। সবচেয়ে মজার স্টেজটাই হচ্ছে বিগিনিং স্টেজ। হ্যাঁ। ওই সময়টাতে যাই করে সবই ভালো লাগে, কুসুম যেটা বললেন আপনি। তারপরে হয়ে যাওয়ার পরে, এই তুমি এভাবে খাও কেন, এই তুমি এভাবে চলো কেন, তোমার চুলটা এরকম কেন, এই তুমি সোজা হাঁটতে পারো না, ভুল ধরাধরির ব্যাপারটা শুরু হয়। তুমি যখন ধীরে 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 বাড়তে থাকে। তারপরে সেটা হচ্ছে লাস্ট স্টেজ। আমরা লাস্ট স্টেজ দেখি না, এবার যাই আমরা আপনার প্রেমের গল্পের দিকে যাই। হ্যাঁ। তারপর 16 ডিসেম্বর হুম। ভোরবেলা, কথা হচ্ছে আমি স্কুলে কোনো প্রোগ্রামই অ্যাটেন্ড করতাম না। হুম। ও আমার খুব অনীহা ছিল, তো ও জিজ্ঞেস করছে তুমি গেলা না আজকে, বের হলা না? বলছে না, আমি কখনই। ওরা আমি কি না- ওয়ার্ড দিয়ে দিয়েছেন এর মধ্যে? ওয়ার্ড আমি দেইনি, ও দিয়ে ফেলছে। ওর ভয়টা লাগলো না যে বোনের সাথে প্রেম করছি? না, ওটা আমার সাথে প্রথম দিন কথা বলেই বুঝেছে যে আমার আগ্রহ আছে, আমি সফটলি কথা বলছি। কারণ হচ্ছে যে তখন বয়স যদিও কম ছিল এরকম, কিন্তু প্রেমের জন্য মনে ওর বয়সের অনেক ছেলেরাই ট্রাই করতো ফোনে যে পারি কিনা পটাতে, কিন্তু তখন কিন্তু খুব কড়া ভাষায় কথা বলতাম। হয়তো বলতাম হাই তো বাসায় নেই, কিছু বলতে হবে আসলে। কিভাবে বলতেন? এটাই বলতেন? ও যেটা হচ্ছে আপনার যে করাটা, ওটা অনেক সফট, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। ওকে ওকে। লিখে দিতাম, কোনো কিছু বলার সুযোগ দিতাম না, বাট ওনাকে কিন্তু সুযোগটা দিয়েছিলাম। ভালো লাগাটা ছিল, ভালো লাগিয়েছে। তার মানে 12 ডিসেম্বর আপনারা ওয়ার্ড দিয়ে দিলাম, রাইট? 12 ডিসেম্বর ওয়ার্ডটা দেওয়া হয়নি, মানে দেব বলে আর কি কথা। 12 ডিসেম্বরটাকে কেন ইম্পর্টেন্ট মনে করছেন? ইম্পর্টেন্ট এই কারণেই যে
ওই দিনই দুজনেই জানছি যে আমি ওনাকে পছন্দ করি, উনি আমাকে পছন্দ করেন, যিনি কথা বলা শুরু করেছি। তারপর তারপর কথা বলছি 16 ডিসেম্বর। ও বলবো হ্যাঁ বিজয় দিবস। দুদিন বলল বের হলাম, আমি বরাবরই বের হয়নি। আর তখন আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, পা পড়ে গিয়েছিল, হাঁটতে পারছিলাম না। সো আমার লেস্ট থাকতে হচ্ছে। ওর লাইফে একটা কথা বললো, ওর ফার্স্ট লাভ ছিল যে মেয়েটা, সেই স্টোরিটা আমাকে বলল যে তুমি শুনলে হয়তো কষ্ট পাবা, কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি, কারণ আমি আগেই জানতাম। ওকে শুনেই আমি ওকে পছন্দ করতে শুরু করেছি, মানে শুনেই পছন্দ করতে শুরু করেছি, হ্যাঁ। শুনেই আমি পছন্দ করতে শুরু করেছি। স্টোরিটা একদম খুব সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত হচ্ছে যে ও একটা মেয়েকে পছন্দ করতো, আমাদের একটা টিচারের মেয়েকে, মেয়েটাও তাকে পছন্দ করত। যখন প্রেমটা প্রথম পর্যায়ে, তারপর ওই সময় মেয়েটা এসএসসি পাশ করে লালমাকিয়া কলেজে এসে ভর্তি হয়, তখন ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পর ওকে আর চান্স দিচ্ছিল না, অনেক দিন মেয়েটার পিছনে ঘুরেছে, কিন্তু ঢাকায় এসে মেয়েটা নতুন করে ঢাকায় অন্য ছেলের সাথে প্রেম করা শুরু করেছে। ও এসে লালমাটিয়া কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো, কখন কলেজে ঢুকবে, কখন বের হবে, কথা বলতে চাইতো, কিন্তু ওকে অ্যাভয়েড করত। ওর কষ্টের কথাগুলো শেয়ার করেছে। মাঝখানে সে চুপচাপ ছিল, ফাইন। আর কাউকে নিয়ে ভাবতো না, আমাকে দেখে নাকি ওর ভালো লাগছে। আর এটাও সে টের পেয়েছিল যে তার সমবয়সীরা দুই একজন ট্রাই করছে, কিন্তু কেউ কোনোদিন কাছে কাছে মানে ফোনে এই যে কাট কথার বাইরে কোনো ভালো কোনো কথাই শুনতে পারে। মোটামুটি আমি একটা গ্রাফ পেয়ে গেলাম যে ভালোবাসার জায়গাটাতে একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস দুজনেরই কাজ করছে। তারপরে আপনি আসছিলেন কোনো একটা স্কুলের জায়গাটাতে বা কোনো একটা কিছু স্কুলের জায়গাটাতে সেটা হচ্ছে, তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম, আমাদের কথা হতো ফোনে। আর সেটা সুযোগ ছিল যে ভাবি রিসিভ করতো, ভাবির হাতে পড়লে, কেউ আশেপাশে না থাকলে তাহলে আমাকে ডেকে দিত। আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পরে তো আমি পুরোপুরি ফ্রি 3 মাস। ওর আবার 2টো ভাগ নিয়ে আমার সাথে পড়তো। আরেকটা সুযোগ হয়ে গেল যে চিঠি আদান প্রদানের সুযোগটা হয়ে গেল। ভাগ্যে ছিল আমার বান্ধবী, বাসাও পাশাপাশি। ও খুব চিঠি ডায়েরি লিখতে পছন্দ করত। হ্যাপি নিউ ইয়ারের আমি ফার্স্ট গিফট করি যেটা হচ্ছে গোলাপ আর একটা কলম, ডায়েরি। ও আমাকে একটা খুব সুন্দর ভিউ কার্ড গিফট করে, হচ্ছে আমাদের প্রথম মানে গিফট দেয়া নেয়া, যেটা ও সেই ডায়েরিটাই মেনটেন করে। আমি বলেছিলাম ডায়েরিটা তোমার লেখা হলে পরে আমাকে দিও, আমি পড়ে আবার ফেরত দিই। এভাবে আমাদের প্রেমটা চলছে। কিছুদিন পর এটা আমার বাসায় জানাজানি হয়ে গেল। এটা আমার ছোট আপু, যিনি পিঠাপিঠি ও আবিষ্কার করে ফেলল। যখন আবিষ্কার করে ফেললো তখন তো কথা বলা খুব টাফ হয়ে গেল। তখন ছাদে উঠে হাঁটলেও সন্দেহ করে। আর লোকটাকে সেটা যখন জেনে ফেলতে পারলো, তখন তো আমার অবস্থা খুবই একেবারে খারাপ হয়ে গেল। এখন আমাকে ছাদে উঠতে দেওয়া হয় না। ছাদে দিনে কখনই উঠতাম না, যেহেতু বাজারের মধ্যে বাসা ছিল, সন্ধ্যার করে উঠতাম। আর আমার জ্যোৎস্না রাত্রি হচ্ছে অসম্ভব প্রিয়। যখন জ্যোৎস্না ফুটফুটে জ্যোৎস্না থাকতো কিংবা পূর্ণিমার রাত, আমি দোয়া করতাম আল্লাহ এখন লোডশেডিংটা শুরু হয়ে যেত, তাহলে আমি বলতে পারতাম যে বিদ্যুৎ নেই, এখন পড়বো না, ছাদে যাব, ছাদে হাঁটতাম ওইটা দেখতে হলে। এইটুকু এরকম করে আমাদের চলতে গেল। এখানে আমি কথা বলি 3 মাস পরে যখন আমার এসএসসির রেজাল্ট বের হলো। আমার রেজাল্ট কি হবে সেটা আমি নিশ্চিতই ছিলাম। বরাবরই পরীক্ষা দিয়ে আমি যত নাম্বার পাবো বলি যেই সাবজেক্টে, ঠিক ততই পাই, বরং তার চেয়ে 1 নাম্বার বেশি পাই, কম কখনো হয় না। কিন্তু এখানে অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা, যেটা বলা চলে আমার জীবনের প্রথম ব্যর্থতা, এবং এটা আজও আমি ভুলতে পারি না, এবং আমি ওটাকে এখনো মেনে নিতে পারি না। সেটা হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছি। ছোট আপু আম্মু রোল নিয়ে স্কুলে গেছে দেখার জন্য, খুঁজে পায়নি, অন্য আরেকটা ভাইয়াকে দিয়েছে, কেউ খুঁজে পায়নি, চলে আসছে। চলে আসার পর বাসায় এসে যখন এই কথা বলছে, আমি তো অবাক, এটা তো হতেই পারে না, ইম্পসিবল। তারপরে আবার এটা নিয়ে ঘাটাঘাটি করে। আমি ফেল, অথচ আমার চেয়ে অনেক খারাপ স্টুডেন্টরা পাশ করে গেছে। আর সেদিন শহীদ খুব তাড়াতাড়ি, সেও খুব আশায় ছিল, এবং ওর বন্ধুরা যারা আমাদের সম্পর্কটা জানতো সবাইকে বলছিল যে যদি জাস্ট ফার্স্ট ডিভিশন পেলে আমি, তোরা যত খেতে পারিস আমি খা। ওরকম একটা আনন্দ নিয়ে, আশা নিয়ে রেজাল্ট শিট হাতে পেয়ে দেখলো যে ওর ভাগ্নির আমার চেয়ে স্টুডেন্ট ভালো ছিল না, বলা বহলে যে কোনো রকমে পাশ করার মতো ছিল। যদিও আমাদের সময়টা খুবই ইজিলি ছিল, যে তখন হচ্ছে টাস্ক ফোর্স 500 অবজেক্টিভ ছিল, 500 দেয়া থাকো, যে এটা ছিল হচ্ছেন যে একটাতে পাশ করলেই হবে। একটাতে পাশ করলে যেখানে দেখা গেছে যে অবজেক্টিভ যদি 50-50 পেয়ে যায়, রিটেন যদি 0 পায় তারপরেও পাস। তবে অঙ্কে তো আর অবজেক্টিভটা ছিল, অঙ্কে আমি ফেল করেছি, মানে সাধারণ গণিত যেটা। আমি গণিতে অনেক ভালো ছিলাম না, তবে অনেক পচাল ছিলাম না।
কিন্তু অঙ্ক তো বোঝা যায়, লাইক আপনি যখন করে আসবেন অঙ্কটা, আমি তো কারেক্ট পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে। আপনি বাইরে এসে শিওর ছিলেন কত? বাইরের সে আমি ছিলাম যে আমি 52-53 এরকম। আপনার 33-এ পাস, তাই তো? হ্যাঁ 33-এ পাস। হুম, রেজাল্ট উল্টো হয়ে, কিন্তু তখন আমি বিশ্বাস করিনি, আমি ভেঙে পড়ে যে অবাক হচ্ছিলাম বেশি। হ্যাঁ, তো এদিকে আমার মেজো ভাই আবার বলছে, আমার আবার এসএসসি পরীক্ষা চলাকালীন আমার দাদু মারা যান। ইসলাম শিক্ষা পরীক্ষার আগের রাতে দাদু মারা যায়। আমি ইসলাম শিক্ষা পরীক্ষার দিয়ে দাদুকে আমি এক নজর দেখার পর লাশ নিয়ে গেছে কবরের জন্য। তো এই যে ভাইয়া ভাবলো যে ওই পরীক্ষাটা খারাপ হলো কিনা, আমি বলছি ভাই ওটা ইসলাম শিক্ষা, ওটা তার লেটার মার্ক টকবে, ফেল করার তো প্রশ্নই ওঠে না। তারপরও বিশ্বাস করে সবাই চুটি চুটি করছে, আবার রেজাল্ট শিট নিয়ে এলো, রাইট। একই কথা যে পরে দেখালো ফেল। আর যখন মার্কশিট এলো আমি অঙ্কে ফেল করলাম। কত পেয়েছিলেন অঙ্কে? অঙ্কে আমি পেয়েছি 24। ওকে, তখন আবার ক্যালকুলেশন করতেছি আচ্ছা। ব্যাপারটা কি এরকম হলো যে 42 পেয়েছি, 42 উল্টে 24 হয়ে গেল কিনা। আমি তো কান্নাকাটি শুরু করেছি, না ভাই আমি চ্যালেঞ্জ করব। তখন আমার ছোট ভাই এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটা, সেই ফর্মটা কিনে নিয়ে গেলেন। পূরণ করে সব কিছু করে প্রসেসে করে আমি এক্সামের জন্য অ্যাপ্লাই করলাম। আসলে ওটা হয়নি। আমি অনেক দিন পর 96-এ আবার এসএসসি পরীক্ষার জন্য যখন হচ্ছে যে রেজাল্ট আউট হয়ে গেছে, এখন যারা পাশ করেছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, ওই মুহূর্তে চিঠিটা রিপ্লাই হয়েছে। উত্তর গেল যে আপনার খাতা পণ্য নিরীক্ষণ করা হয়েছে, প্রাপ্ত নম্বর এতই, 24। সেই যে আমি 24-এ রয়ে গেলাম, আমার জীবনে একটা বড় একটা ঝড় আসলো। আমি পরে বললাম যে আমি আর পরীক্ষাই দেব না, পড়াশোনাই করব না, একদম গো ধরে গিয়েছে, আমারও মনেই বসছিল না। তারপর আমাকে মা বাসা থেকে সবাই বলছেন যে না কোনো সমস্যা নেই, একবার খারাপ করলে কি মানুষ নেক্সট বার করে না। স্কুলের স্যাররাও আমাকে একই কথা বলছেন, কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। পড়তে বসলে আমার একই কথা মনে পড়ে যে কেন আর আমি এখন স্কুলে যাই, আমি স্কুলে যেতে নেমে দেখি যে আমার বন্ধুরা কলেজে যায়, আমার বাসা ক্রস করি, আমার খুবই লজ্জা লাগে। আমি আপনার সাথে একটু শেয়ার করি আজকের জীবনের গল্পটা। না মানে যত বেশি শুনছি তত বেশি নিজের কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আমি যখন অনার্সে পড়ি, আমার সেকেন্ড ইয়ার এরকম একটা রেজাল্ট খারাপ হলো, এবং আমি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ার সময় যেরকম মার্কস পেয়েছিলাম, তাতে আমার মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যেভাবে হোক আমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেতে হবে। সেকেন্ড ইয়ার এসে আমি এত খারাপ রেজাল্ট পেলাম, যেটাতে আর আমার মোটামুটি 2 ইয়ার বাকি আছে, সারা বছর পরেও কাভার করা সম্ভব ছিল না। এবং মজার বিষয় হচ্ছে যে এই এত খারাপ মার্কসের পেছনে আমার কোনো হাত ছিল না, ছিল টিচারের একটা ভুল। এবং এই ভুলটা রিকভার করতে গিয়ে আমাকে পুরো 2 বছর লেগেছে। এবং সেটা ছিল একটা অ্যাসাইনমেন্টের মার্ক সে ঠিকমতো পৌঁছাতে পারে নাই, বা অ্যাসাইনমেন্টটা সে যে প্রসেসে নিয়েছে সেটাতে আসলে ঠিক ছিল না। কিন্তু ভুলটা তার ছিল, ভুলের জন্য মাসুল 2 বছর হচ্ছিল। আমাকে যদি এটা 2 বছরের এক্সাম হতো, যদি এটা এরকম হতো, তাহলে কেউ হয়তো সারা জীবনে চেষ্টা পেতাম না। কিন্তু একজন শিক্ষক আমাকে অনেক বেশি সাহায্য করেছিলেন। আমার এই ডিপার্টমেন্টের একজন শিক্ষক ডেকে ডেকে নিয়ে গিয়ে বারবার ধরিয়ে দেয়। এবং প্রশস্ত একটা স্টোরি, থার্ড ইয়ারে এত বেশি মার্কস পেয়েছিলাম যে সেকেন্ড ইয়ার কাভার করেছিল। ফোর্থ ইয়ারে মার্কস না পেলে ফার্স্ট ক্লাস পেতাম। কিন্তু শোনার পরে না নিজের জায়গাটা ফিল হচ্ছে। যাই হোক, শুনি আপনারটাই শুনি। তারপর আমার আরেকটা কষ্ট, ওই প্রথম আমার আব্বা এবং বড় ভাইয়ের প্রতি একটা অভিযোগ জীবনে প্রথম তৈরি হয়েছিল, এই কারণে যে আমরা যে দল তখন করতাম, আমাদের দল তখন ক্ষমতায় ছিল, এবং আমাদের এলাকার যিনি এমপি, উনি তখন একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং আমাদের কাছের লোক। ভাই আব্বাও ওনারাও তো রাজনীতি করেন। ওনারা যদি একবার শুধু বলতেন যে আপনি একটু শিক্ষা বর্ণে, ভাই যদি বলতো যে ছোট মনের এই হয়েছে, আপনি একবার একটু ফোন করেন, তো ওনারা ওদেরকে রিকোয়েস্ট করার কল্পনাও কোনো আমলেই নেয়নি। যেহেতু দুলাভাই ওনার পিএসকে দিয়ে ফোন দিয়েছে, উনি আরেকবার ফোন করলে কাজটা হয়ে যেত। কিন্তু এই হেল্পটা আমার ফ্যামিলি আমাকে করেনি। এই প্রথম ছিল আমার ওনাদের প্রতি একটা কষ্ট যে কেন করল না। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে আপনি লম্বা একটা বেক অফ স্টাডিজের দিকে এগুচ্ছিলেন বা এরকম একটা মনোভাব তৈরি হচ্ছিল, তারপর আসলে আমি পরে আর পরীক্ষাই দিলাম না। তারপরে আমি এভাবেই না, আমি আর পড়াশোনাই করব না। আমি কেন জানি অনেক বেশি ভেঙে পড়েছি, যদিও সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল। আমি নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে আবার পড়াশোনা শুরু করেছি। এক্ষেত্রে আমি বলি, শশীদের সাথে তখন আমার সম্পর্কটা হচ্ছে বাসায় জানাজানি হয়ে যাওয়ার কারণে যোগাযোগটা ইরেগুলার হয়ে গেছে। ও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল, ওর হয়েছিল যে ভালো কোনো কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য। এদিকে ওর অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে। ওকে, তখন আমার বাসা থেকে খুব ধৈর্য শুরু করলো। শহীদকে কেউ পছন্দ করতো না, ওদের বাড়ি গ্রামে ছিল, কিন্তু ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, কিন্তু ওর অনেকগুলো বোন ছিল আর ও একটা ভাই। তো আমার আম্মাও পছন্দ করতো না যে এতগুলো বোনের একটা ভাই, ও ফ্যামিলিতে আমার ছোট মেয়েকে দিলে ওখানে খুব ঝামেলায় থাকবে, খুব ডিস্টার্ব করবে বোনরা। আর আমার ভাইয়েরাও কেউ পছন্দ করতো না, শুধু বড় ভাই ওকে খুব স্নেহ করত। ও তখন চেয়েছিল যে আমরা নিজেরা বিয়ে করে ফেলি,
ও আমাকে এ ধরনের প্রপোজ করেছে আমাকে ফেল করার পরে ও আমার পাশে আছে, ও কিন্তু এজন্য কখনোই ইয়ে করেনি এবং আমাকে বলছে যে নতুন করে তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও। তো বাসা থেকে একটু অবহেলা পাচ্ছিল, মানে আব্বার একটু অন্যরকম অবহেলা ছিল। আব্বা কেন জানি মেয়েদের প্রতি ওনার কি হবে, মেয়েরা এত পড়াশোনা করি, উনি ছেলেদের বেলাও এরকম ছিলেন, জাস্ট গ্রাজুয়েশন করলো, বিজনেস করবে, আমি তো আমার ছেলেদের দিয়ে চাকরি করাবো না। নিজেও কখনো করেনি, বা ঠিক আছে থাক এখানে এরকম। তারপরে শহীদ আমাকে নিয়ে যেতে চাইলো, আমরা নিজেরা বিয়ে করে ফেলবো। আমি রাজি হইনি। আমি বলছি যে না দেখো, আমার এখনো বিয়ের আইনি বয়সটাই হয়নি, আর আমার ইমিডিয়েট বড় বোন রয়ে গেছে। ও ভয় পেত যে আমার ফ্যামিলি যদি রাজি না হয়, তখন ওকে বলতাম যে আমার ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি শুধু প্রস্তাব পাঠিও। তারপরও ও কেন ভয় পেত আমি বুঝতে পারতাম না। তার কারণও ছিল আমার 2 ভাইয়া ওর সাথে ভালো বিহেভ করতো না। 2 আপু মাঝে মধ্যে ফোনে ওরে 2 দিন মানে একটু অপমানজনক কথাবার্তা বলেছে, সেই জন্য সে কষ্ট পেয়েছে। আর ও তখন তেমন কিছু করতো না, বিজনেস করতো, বিয়ে দেওয়ার মতো ওরকম স্ট্যাবলিশড ছিল না। তো আমার তো ছিল যে আমি তখন বিয়ে করছি না, ওরও সময় দেরি আছে, অতদিনে তো ও স্ট্যাবলিশড হয়ে যাবে। তারপরে না হলো না, আমি ওকে বিয়ে করলাম না পালিয়ে গিয়ে। ও তখন বলতে শুরু করলো যে আমি নাকি ওকে আসলে অতটা ভালোবাসি না, ও আমাকে যতটা ভালোবাসে, আর সেই জন্যই আমি রাজি হচ্ছি না, ওকে আমি মূল্যায়ন করছি না। ওই আমাকে ভুল বুঝতে শুরু করলো, কিন্তু আমি ওকে বোঝাতে পারতাম না, কারণ বোঝানো সম্ভব ছিল না। যে আমরা অনেকটা সময় ধরে কথা বলতে পারতাম না, আর দেখা তো কখনোই হতো না সামনাসামনি। বাসায় খুব চাপের মধ্যে থাকি, ফোনে কথা বলতে পারি না, চিঠিও লেখা হয় না। তাহলে আমি বোঝাবো কি করে? দূর থেকে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল। তারপর 98-এ আমার জন্য বিয়ের প্রস্তাব নিল আমার চাচি। আমার ফ্যামিলি থেকে ওরা সবাই দেখে পছন্দ, তো উত্তরায় ছেলেদের বাড়িটারে আমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি তখনও ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমার তো জানাতে হবে ব্যাপারটা। ওকে। আর আমি বিয়ে করব না, কেন বিয়ে করব? বড় বোন আছে, আমি এমনকি অপরাধ করে ফেললাম। এই প্রেম কি এত বড় অপরাধ? মানে বড় বোনকে রেখে আমাকে বিয়ে দিবে? আর এটার পিছনে কারণ ছিল যে আমার কারোর সাথে প্রেম। এজন্যই আমার ছোট ভাইয়া খুব ক্রেজি হয়ে গেলেন। তখন আমি ভাবিকে রিকোয়েস্ট করলাম, ভাবি যে কোনোভাবে আমার ওর সাথে যোগাযোগ করতে হবে, ওটা জানাও ব্যাপারটা। আমার সুযোগ হলো ওর সাথে কথা বলার। ফোনে কথা বলছি, কথা বলে এরকম আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে বলা চলে। ছেলেপক্ষ এসে দেখে গেছে, আমাকে সরাসরি দেখেনি, আমার ছবি দেখে ওরা পছন্দ করেছে, ওরা ডেট দিতে বলছে। ও তখন হেলাফেলায় নিচ্ছে। আমি বলছি হেলাফেলা কিছু না, বি সিরিয়াস। তখন সে আমাকে বলল যে কেন তোমার ফ্যামিলি সিরিয়াল ব্রেক করছে? যদি সিরিয়াল মেনটেন করতে আর আমি 5-7টা মাস সময় পেতাম, তাহলে হয়তো আমি একটা কিছু করতে পারতাম, কারণ আমার ভিসা হয়ে যাবে সম্ভাবনা আছে। আর ভিসাটা হয়ে গেলে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমাকে কাবিন করে যেটা রেখে যাব, এরকম আমার চিন্তা। তখন আমি বললাম ঠিক আছে যাও, 5 মাস না, তোমাকে আমি আরও বেশি সময় দিলাম, বিয়ে আমি ঠেকাবো, এটা আমার দায়িত্ব। ওকে, আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রিয় শ্রোতা, বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু পেয়েছি এখন পর্যন্ত, আমার কাছে যেটা মনে হয়েছে। একটা হচ্ছে ওর ব্রেক অফ স্টাডিজ, যেটাকে ও বলছে যে আমার ভাগ্য আমাকে খারাপভাবে নিল এবং তারপরে আমি আর উঠে দাঁড়াতে পারলাম না। ও কিন্তু ব্রেক অফ স্টাডিজের মধ্যে চলে গেছে, ও কিন্তু পরীক্ষা দিচ্ছে না, পরের বছর দেয়নি, তার পরের বছর দেয়নি, এখন পর্যন্ত পড়াশোনার মধ্যে আসেনি। 2 নম্বর হচ্ছে যে ছেলেটি কেউ লাভ করে, সে ছেলেটি কিন্তু বিদেশ চলে যেতে চাচ্ছে এবং ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও চাচ্ছে পারিবারিকভাবে বিয়েটা হোক। 3 নাম্বার হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে ফ্যামিলির থেকে, সেটাকে ওই ছেলেটার জন্যই ও ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত। জি জি। এই 3টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি যে এটা হচ্ছে চুম্বক পয়েন্ট এই গল্পগুলোর জন্য, যেগুলো পরবর্তী ক্ষেত্রে গল্পের এন্ডিংয়ে এসে অনেক বেশি কাজে লাগবে। সুতরাং এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখবেন। আর যারা মন্তব্য করছেন ফেসবুকে, তাদেরকে আমি বলবো সচেতনভাবে মন্তব্য করতে, এই কারণে যে একজন মানুষ যখন জীবনের গল্প এখানে বলতে আসে, সেই মানুষটি জীবনের সমস্ত জীবনটা নিয়ে লাখ লাখ মানুষের কাছে আসে। সুতরাং আমাদের জায়গাটা থেকে আমরা পছন্দ করি আর না করি, তার প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধটুকু আমাদের সবার থাকা উচিত। এবং আমরা মনে করি আমাদের নিজুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের শ্রোতা যারা আছেন তারা সবাই এই বিষয়টি বোঝেন। সুতরাং আমরা যারা কমেন্টস করব ওখানে তারা প্লিজ এই বিষয়টি মেনটেন করবেন। এবং একই সাথে একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, কোনো ফিমেল লিসেনার্স বা কোনো ফিমেল বন্ধু যদি ওখানে কমেন্টস করে, তার কমেন্টসের এগেনস্টে যদি কোনো ধরনের বাজে কমেন্টস ওখানে পড়ে বা তাকে নিয়ে যদি কোনো ধরনের আজে বাজে কমেন্টস এখানে পড়া হয়, তাহলে সেই আইডিকে সারা জীবনের জন্য পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো, এগুলো প্লিজ একটু মাথায় রাখবেন। ওকে, যাই আপনার কাছে। তারপর আমি ওকে ভরসা দিলাম, হ্যাঁ আমি আমার কাজ করেছি, আমি বিয়ে বন্ধ করেছি। আর ছোট ভাই আমার কাছে মতামত চেয়েছে ছেলের ছবি দেখে, আমি বললাম যে আমার পছন্দ হয়নি,
ভাইয়া বলছে যে তোর যা যে মনে হয় সব খুলে বলবি, কারণ তোর পছন্দ না হলে জোর করে সেটা দেয়া হবে না। ওই ছেলেটা বিজনেস করতো? এক্সপোর্টের বিজনেস ছিল, ওকে ফাইন। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, উত্তরার স্থানীয় ওদের মানে বাড়ি পায় এভরিথিং ওকে, তখনই। তো সেই ক্ষেত্রে একটা আনএস্টাবলিশড ছেলের প্রতি কোনো ফ্যামিলি করবে না। খুব স্বাভাবিক। এই ফ্যামিলিতে যদি আমার এখন বিয়ে হয়, আমার আর কোনোদিন পড়াশোনা করা হবে না। ওদেরও চিন্তাধারা এরকম যে দরকার নেই, আমাদের খুব হাইলি এডুকেটেড মেয়ে দরকার না। ফাইন, এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। একটা হচ্ছে, আপনি নিজেও চাচ্ছেন না পড়াশোনা করতে? না, আমি নিজে চাচ্ছি না, হচ্ছে আমার ভেতরটা এমন হচ্ছে যে আমি আবার শুরু করব, কিন্তু আমি জোর পাচ্ছি না। আর শহীদ সবসময় আমাকে একজন উৎসাহিত করতো পরীক্ষা দেওয়া, কারণ ওর ফ্যামিলিতে ও একদম এসএসসি পাসও না, এসএসসি ফেল। একটা মেয়ে ও কি করে বলে বিয়ের কথা, এটাই ছিল একটা প্রেসিজের ব্যাপার। আমার তো ড্রিম অনেক কিছু ছিল, আমি তো এইভাবে হতে পারে না। আমি একটু বুঝি, এটা হচ্ছে যে আপনি পড়াশোনা করবেন না, এটা আপনি মেনে নিতে পারতেন না, কিন্তু আপনি উঠে যে দাঁড়াবেন আবার নতুন করে সেই শক্তিটা পাচ্ছিলেন। না, ওকে ফাইন। আমি বিয়ে করব না, কারণ আমি কাউকে ভালোবাসি, তাকে আমার সময় দেওয়া উচিত। আর আমার বিয়ের তখন কতদিন বয়স হয়েছে? ততদিন প্রেমে? ওর প্রায় 4 বছর। 4 বছর ধরে পূর্ণ হয়নি এখনো, ডিসেম্বরে পূর্ণ হবে, ওটা ছিল অক্টোবরের ঘটনা। মানে প্রায় 4 বছর হতে যাচ্ছে। ওকে। তখন আমার আম্মাকে একটা কথা বললাম, আম্মা আমি কি খুব বোঝা হয়ে গেছে আপনাদের, যে আপনি রেখে আমাকে বিয়ে দিয়ে দিবেন? আমার একটা কথাই এনাফ। আম্মা পরে বলছে যে না, ওর মন নেই, বিয়ে দেওয়া দরকার নেই। বিয়ে অফ হয়ে গেল। আমার এখানে যেটা বলার আছে, যেটা আমি কষ্ট পাচ্ছি যে জায়গাটায়, যে আমি যাকে ভালোবাসি, যার জন্য আমি আমার ফ্যামিলির এগেনস্টে দাঁড়ালাম, আমি তখন শুনতে পেলাম যে সে যখন ঢাকায় এসে থাকে, পরে মেয়েদের সাথে প্রেম আছে, ঘুরে বেড়ায়, চাইনিজ খায়, পার্কে যায়। অন্য বিদেশ যাওয়ার কথা হলো, আপনি ওর বিদেশ যাওয়া তখনও তো যায়নি, ভিসা প্রসেসিং চেষ্টা করতে। আপনি জানেন কিভাবে? এটা ওর খুব ক্লোজ ফ্রেন্ড, যে আমাকে চাইতো, যে আমাকে খুব পছন্দ করত, ওই ভাইয়াটা আমাকে ব্যাপারটা জানিয়েছে। যে আপনাকে পছন্দ করে সে যদি ব্যাপারটা জানে, সেটার অথেন্টিসিটি নিয়েও তো প্রশ্ন করতে পারে, কারণ সে একটা ক্লেম করার চেষ্টা করেছে না? আসলে ক্লেম ছিল না। তারপরে আরেকটা কথা হচ্ছে, তার যে ফার্স্ট লাভ যে মেয়েটা ছিল, সেই মেয়েটা আবার ওর লাইফে ফিরে আসার অনেক চেষ্টা করেছে। যখন জানতে পেরেছে আমার সাথে অ্যাফেয়ার, তখন অনেক চেষ্টা করেছে অনেকভাবে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার। আর ও ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করত। আমি বলতাম যে প্লিজ বাদ দিয়ে দাও, ওকে বলো যে আমি এখন অন্যকে ভালোবাসি। আর ওর সাথে শুধু শুধু ও বলতো না আমি প্রতিশোধ নেব, আমি ওকে ঘুরাবো, ও আমাকে অপমান করেছে। আমি ওর সাথে কখনোই খারাপ ব্যবহার করতাম না। আমি ছিলাম কুল টাইপের, ঠান্ডাভাবে বোঝানোর চেষ্টা করতাম, বরাবরই যথেষ্ট ধৈর্য ছিল আছে। ওকে বলার পর ও আমাকে একটা রিকোয়েস্ট করেছে, এই ব্যাপারে তুমি কিছু বলবো না, এটা আমি সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত নেব। বললাম ঠিক আছে, কিন্তু আমি একটা মেয়ের জায়গা থেকে বলছি, সে আরেকটা মেয়ে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক তোমাকে দিয়ে। আমার সাথে কমিটেড যে ও কোনো ক্ষতি করবে না। ঠিক আছে। আমি ওকে থামাতে পারলাম না। আমি এই প্রথমে একটু শক্ত হলাম যে আসলে আমার ভালোবাসার জোর মনে হয় কম, নাহলে আমাকে যদি সে এতই ভালোবাসে, আর আই লাভ ইউ যে শব্দটা, এটা সে 1000বার মনে হয় বলে ফেলছে। আর আমার সম্পর্কে, এতদিন সম্পর্কে আমি একবার মাত্র বলেছি। 7 মাসের মাথায় যেদিন আমি আই লাভ ইউ বলেছি, সেদিন সে ফোন রেখে গিয়ে ওর বন্ধুদের মিষ্টি খেয়েছে। তারপর ওই ভিসা হয়ে যায়, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করে না, আর সহজও ছিল না। আমার জানার যে ঢাকাতে আসার পরে যখন আপনি জানতে পারলেন যে ও অন্য মেয়েদের সাথে এভাবে মুভ করছে, চাইনিজ খাচ্ছে বা ব্লা, অন্য মেয়েদের ব্যাপারটা আপনি কনফার্ম হলেন কিভাবে? ভাবির চিঠির মধ্যে আমার জন্য একটা লিখে পাঠিয়ে দিলে ব্যাস, এটা কারো হাতে যেত না, অটোমেটিকলি আমার হাতে পৌঁছাতো। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ওর মধ্যে মনে হয় কোনো রকম ইচ্ছেই ছিল না। ওর প্রত্যেকটা ফ্রেন্ড যারা জানতো আমাদের সম্পর্কটা নিয়ে এবং যারা ঠাট্টা তামাশা করতো, ওর বন্ধুরা ওকে মজনু রাখতো, আমাকে লাইলি ডাকতো, ওরা সবাই হতাশ হলো যে কেন শহীদ এই কাজটা করলো লিজার সাথে, এরকম একটা মেয়ের সাথে। তখন মানে অ্যান্সারটা যেটা আবার খুঁজে পেল সবাই, যে আসলে ও এখন রঙিন স্বপ্নে বিভোর। যখন প্লেনে উঠেছে তখনই ওর সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ঠিক জানি না, আমার ফ্রেন্ড অনেকে এরকম ধরনের কথা বলে যে বিদেশে চলে গেলে না এই সম্পর্কের ক্ষেত্রে নাকি অনেক বড় একটা ভাটা পড়ে যায়। আমি জানি না এটা কমন ব্যাপার কিনা, কারণ নিজের জীবনের কোনো এক্সপিরিয়েন্স তো নেই। তবে এরকম শুনে থাকি যে মানুষ নাকি ওখানে যাওয়ার পরে একটা সময় চলে গেলে নাকি মানে ওই ফিলটা থাকে না। আরেকটা বড় জিনিসটা এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলে। যাই হোক, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেই জায়গা থেকে আমরা যাই। হ্যাঁ, আমার সাথে কোনো যোগাযোগ না করলেও আমি অপেক্ষায় ছিলাম এবং আমি চেষ্টা করেছি যোগাযোগ করতে।
যেই ঠিকানা থেকে ভাইয়াকে কিংবা অন্যদেরকে চিঠি দিয়েছি সেই অ্যাড্রেসে আমি একটা চিঠি পাঠাই, কিন্তু কোনোদিন কোনো রেসপন্স আমি পাইনি। এবং তাকে যে ভাইয়াটা ভিজিট ভিসা করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, যে ভাইয়াটা করে ওকে নিয়ে গেছে সিডনি, আমি সেই ভাইয়ের হাতে আমার একটা চিঠি এবং ছবি আমি দিয়ে দিয়েছি। শহীদ পেয়েছে আমার সেই চিঠি এবং ছবি। কি লেখা ছিল চিঠিতে, কি ছিল? আমি যে কথাগুলো বলিনি, যে ও আমাকে সবসময় বউ বলে রাখত, আমি প্রতিবাদ করতাম। বিয়ে হয়নি, কিছু না, বিয়ে হয়ে তুমি আমাকে বউ বলে ডাকো কেন? আমি একবার বকা দিলে ও 5 বার বলতো। কখনোই আমি এটা থেকে ওকে সরাতে পারতাম না। তো চিঠিতে লেখা ছিল যে তুমি তো শুধু বউ বলে ডাকতে, কিন্তু যাওয়ার আগে তো সত্যিকার বউ করে রেখে যাওনি। আমাকে তুমি কোথায় ফেলে রেখে গেলে, কার কাছে রেখে গেলে? আমার এরকম ছিল। আপনার ইমিডিয়েট বড় বোন ছিল, তাকে কি বিয়ে হয়ে গিয়েছে? না, বিয়ে হয়নি। ওকে। চিঠি সে পেয়েছে, কিন্তু চিঠির কোনো উত্তর পায়নি। ঠিক চলে যাওয়ার 8 মাস পর, যখন 12ই ডিসেম্বর আসলো, তার আগে আমি যেটা বলি যে ও চলে যাওয়ার পর 2 মাস আমি খুব কষ্টে ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার পক্ষে বাঁচাই আর সম্ভব হবে না। আর আমার ফ্যামিলি থেকেও কিছু কথা আমাকে বলতো, ইনডিরেক্টলি ইনসাল্ট করা, টর্চার করার মতো। মনে হচ্ছিল যে আমি কি করব, আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছি। কিন্তু সেখান থেকে আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমি আবার রেজিস্ট্রেশন করি পরীক্ষা দেওয়ার জন্য, প্রিপারেশন নিলাম। 2000 আমি এসএসসি দিব 7, আর সেক্ষেত্রে পুরোপুরি সহযোগিতা করেছেন আমার বড় ভাবি। সবাই বড় ভাবিকে দোষারোপ করছে যে ভাবির কারণে আমার লাইফটা এরকম হয়ে গেছে। ভাবি সেজন্য অনেক জেদে মেঘ থেকে, যে ঠিক আছে আমি দায়ী, ও আমি আবার ওদিকে দাঁড়া করাবো। নিজে জেদ করে নিজের সোনালঙ্ক যেটা ছিল বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে আবারও পরীক্ষা দেওয়ানোর জন্য চেষ্টা করলো। আমি পরীক্ষা দিলাম। তো সেই 99 ডিসেম্বর আবার সেই 12 তারিখ ও একটা চ্যানেল রিকোয়েস্ট পাঠালো ভাবির কাছে, আমি 12 তারিখ ফোন দিব, যে কোনোভাবে আমি লিজার সাথে কথা বলবো। 12 তারিখ ও যথারীতি ফোন করলো, কথা বললাম, নর্মালি কথা বললাম। প্রথমে সালাম দিলাম, সালাম দিয়ে কেমন আছো? ভালো। তুমি কেমন? ভালো। আমি কোনো রিয়াকশানে গেলাম না, কিন্তু ও আমার কাছে ওর দিক আচরণটা আশা করেনি। ও ভেবেছিল যে আমি অন্যরকম কোনোভাবে করব, হয়তো বা রাগারাগি করব। এটা সেটাকে 8 মাস কোনো যোগাযোগ নেই? না, সেজন্য আমি আর প্রশ্ন করিনি। আমি জানি যে আমি প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সৎ উত্তর ওর কাছে নেই। সো আমি কোনো প্রশ্ন করিনি, নর্মাল কথা বলে রেখে দিলাম। এসএসসি রেজাল্ট হলো, ভালোই হলো, পাশ করলাম, কলেজে ভর্তি হলাম। আমার খরচ তখন ভাবি চালাচ্ছে। এর মাঝখানে আবার যখন 1.5 বছর হলো, আবার একদিন ফোন দিল। তখন আমি বললাম যে আমি এই অবস্থা, কি তখন আমি ইন্টারমিডিয়েটে অলরেডি 2nd ইয়ারে উঠে নিচ্ছি। ওর তখন শুনে মনে হলো, খুশি হলো। ভাবিকে বলল, কি ভাবি, কি করলি? যাই হোক, তারপর আবার 1.5 বছরের মাথায় কথা হলো। তারপর যখন আবার 5 বছর হলো, 2004 জুনে 5 বছরের মাথায় আবার কথা হচ্ছে ওর সাথে। এত বড় বড় গ্যাপের মধ্যে রিলেশনশিপটা আপনি কিভাবে টিকিয়ে রেখেছেন? টিকে ছিল না, ছিল হচ্ছে আমার মনটার মধ্যেও এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না। আমার চিন্তায় তার কেউ আসেই না। আর আমার আপুও তখন রয়ে গেছে, বিয়ে নিয়েও কেউ মাথা নামাচ্ছে না। কিন্তু এখানে যেটা বলার হচ্ছে যে আমি যে আবার উঠে দাঁড়িয়ে গেছি, ভাবিকে যে বলা হচ্ছে যে ছেলের জন্য ভাবি দেয়, ভাবিটাও আবার আমাকে পার করে দিলেন। এসএসসি লেভেলটা তখন আমার ফ্যামিলি আমাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারতো, আমি পেতে পারতাম, সে অধিকারটা আমার ছিল আব্বার কাছ থেকে, কিন্তু সেটা আব্বা করেননি। 5 বছর যখন পূর্ণ হয়, আবার ঈদের ফোন করেছি আমি 5 বছরের মাথায়। জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমার সাথে এই কাজটা করলে? তখন বলল যে আসলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। তখন বললাম যে পরিস্থিতি বাধ্য করেছিল, পরিস্থিতি তখন তোমার প্রতিকূলে ছিল, কিন্তু পরিস্থিতি পরে অনুকূলেও চলে এসেছে। তখন কি তুমি ইচ্ছে করলে আমার জন্য কিছু করতে পারতে না? ও বলল যে হ্যাঁ পারতাম। তাহলে কেন করলে না? ও কোনো উত্তর দিতে পারল না, নীরব হয়ে রইল। ও ভয় পাচ্ছিল যে আমি ওকে ঘৃণা করছি, কিন্তু আমি ওকে ঘৃণাও করি না, ভালোবাসি। আমি চাই ও ভালো থাকুক। তখন আমি ওর প্রতীক্ষায় ছিলাম। এই জিনিসগুলো কি আপনি এক্সপ্রেস করতেন? আমিও তখন বলেছিলাম যে তুমি ইচ্ছে করলে আমার পাশে দাঁড়াতে পারো। আমি অনেক কষ্টে এখন পড়াশোনা করছি, ভাবি আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি বাসা থেকে পাচ্ছি না। তাহলে আমি আর কিভাবে বলবো? তখন আমার ইচ্ছে ছিল যে সে এখন তো আবার প্রপোজাল পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারে, অথবা সে এখন যদি আমাকে বলে যে ঠিক আছে আমরা নিজেরাই করে ফেলবো, ওই সময় তো সে স্ট্যাবলিশড হয়ে গেছে, আর আমার তো আরো এইজ হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সে আমাকে বলুক, কিন্তু তার কাছ থেকে সেরকম কোনো উত্তর আমি পেলাম না। এই তো শেষ, ফোন রেখে দিল, যোগাযোগ শেষ। তারপর একসময় আমি শুনতে পেলাম যে
ওখানে সেটেল হওয়ার জন্য রাশিয়ান একটা মেয়ে, অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ, ওই মেয়ে তার সাথে কন্ট্যাক্ট ম্যাচ করেছে। এটা আমি ওর পাশেই ওয়ার্ন যে মেয়েটার সঙ্গে, ওই মেয়েটাকে সিটিজেন ছিল ওখানকার। মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছিল, ওকে কিন্তু এটা সে হাইড রাখলো। আমার কাছে চলে আসলো আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবীর মামা ওরই সাথে মানে পাশাপাশি ফ্ল্যাটে ওরা থাকতো। কথাটা আমি বাবুল ভাইকে বললাম, বাবুল ভাইয়ের মাঝে মধ্যে ওর সাথে ফোনে কথা হতো। আমি বলছি যে আপনি জিজ্ঞেস করবেন ওকে। জিজ্ঞেস করার পর টোটালি ও অস্বীকার করলো যে না, সে এরকম কোনো কিছু করেনি। কিন্তু বাবুল ভাই আমাকে তখন বলতো যে তুমি ওকে ভুলে যাও, তুমি যেমন নতুন করে চলছো এভাবে চলো, নতুন করে স্বপ্ন দেখো, নতুন করে বাঁচো, তোমার লাফে আরও অনেক শহীদ আসবে, এর চেয়ে অনেক জৈক ছিল আসবে, তাহলে আর ও তো নাই। আর যখন কন্ট্যাক্ট মেসেজ করেছে শুনে তো আমি হতাশ হয়ে গেছি। একটা স্বপ্নই তো বাকি ছিল, একটা স্বপ্নেই তো বাকি ছিল যে সে ফিরে আসবে, কখনো না কখনো আসবে। তারপরেও কেন যেন আমার মনে হতো যে না, ও আসবে, আমি সেই অপেক্ষায় ছিলাম। তারপরেও মনে হতো, আমি ফিল করতাম যে ও আসবে। এর পিছনে যুক্তিটাই কি আমি জানি না, হয়তো ওকে আমি বেশি ভালোবাসতাম, খুব বেশি বিশ্বাস করতাম, এ কারণে হতে পারে। কিন্তু এর মধ্যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ভাইয়ের কাছ থেকে গ্রাফিক্সের হাতে করি হলো, জবের জন্য চেষ্টা করলাম, ট্রেনিং নেওয়ার জন্য বাইরে আসলাম, তারপরে জব সার্চ করে ঢাকায় চলে আসলাম। 2008-এর কথা আমি জব ইন করলাম। জব করছি একটা আর্কিটেক্ট ফার্মে। আমার তখন স্বপ্ন হচ্ছে যে আমি জব করব এবং আমার কেরিয়ারটাকে কীভাবে বিল্ড আপ করা যায়। পড়াশোনার সম্ভব চালিয়ে নেওয়া হচ্ছে না, কারণ ফ্যামিলি থেকে আমাকে অ্যাফোর্ড করছে না, তো ওখানে অতটুকুতেই থেমে গেছে। জব করছেন সে সময় নিজের খরচেই দেন? নিজের খরচে যখন জবে চলে এসেছি তখন নিজের খরচে চলি, তবে বাসা থেকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হয়। এটা খুব বেশি না, বেশি না হলেও প্রতি মাসে একটা অ্যামাউন্ট এখনও পর্যন্ত আমার জন্য বরাদ্দ আছে এবং এটা আমি পাচ্ছি। এর মাঝখানে আমার আব্বা স্ট্রোক করেন, অসুস্থ হয়ে পড়েন, তখন সবাই মিলে ধরে বসেছে, দুটো মেয়ে তো বাকি আছে বিয়ের, এদের তো একটা ব্যবস্থা করতে হবে। চেষ্টা হয় আমাদের সম্পত্তি যেটা আছে যা কিছু বুঝে আব্বাকে যে আপনি করেন, উইল করে দেন ছেলে মেয়েদের নামে। এই দিক দিয়ে সমস্যা ছিল যে আসলে আমার ভাইয়েরা চাচ্ছিল না, তো আব্বা সব মেয়েদেরকে 2 কাঠার প্লট দিবে এটা বলতেন। আর এখানে একটা প্রবলেম ছিল যে আমাদের বিয়ের কোনো প্রপোজাল আসলে ঘটক কিন্তু পাত্রপক্ষকে আগেই বলে দিত যে মেয়েদেরকে 2 কাঠার প্লট দেয়। এখন এটার জন্য অনেক সময় প্রবলেম হয়ে যেত যে আসলে এটা তো পাবলিসিটি হয়ে গেছে, কিন্তু এখন তো আর এটা দিচ্ছে না, আপুরও বিয়ে হচ্ছে না, আর আমাকে নিয়ে তো তখন কেউ মাথাই হচ্ছে না, কারণ আমার বড়ই বাকি আছে। এখানে আমি যেটা বলবো যে আমার যে কথাটা বলার, আমার আব্বা এবং ভাইয়েরা তো আত্মীয় স্বজনরা সেটাই বলতো যে আপনি একটা প্লট বিক্রি করে 2টো মেয়ের বিয়ের জন্য করেন, ব্যাংকে রেখে দেন, বিয়েটি যখন ঠিক হবে তখন ওটা বিয়ে দিবেন। আব্বা কিছুতেই রাজি হতো না, বলছে যে আমি জমি বিক্রি করে মেয়েদের বিয়ে দেব না, ছেলেদের বিয়ে করায়নি। আর এটার কারণ ছিল যে আমার বড় ভাইয়ের লাভ ম্যারেজ দেখে হচ্ছে যে মানুষ তো বলবেই যে বিয়ে হয় না, বিয়ের বয়স হয়ে গেছে, আত্মীয় স্বজনরাও বলে, এগুলি শুনতে ভালো লাগে না। তো আমাদের তো কোনো অপরাধ নেই, এখন গার্ডিয়ানরা উদ্যোগ নিয়েছেন, আমরা কি করতে পারি? ভালো ভালো প্রপোজাল আসে, আর আমাদের কন্ডিশন ছিল গ্রামের মতো বিয়ে করবই না, কিন্তু হচ্ছিল না, কেউ একমত হতে পারেনি, এসব অনেক ঝগড়াঝাটি ভাইদের উর্ব হয়েছে। যখন এরকম চেষ্টা চলছে, তখন আপনার বয়স হলো 24। হ্যাঁ, আমি সুইদের জন্য ওয়েট করছি, আর আপুর তো বিয়ে হচ্ছে, সো আমাকে নিয়ে কেউ মাথায় পাচ্ছে না। সাথে 2 বছর পরে কথা হতো, তখন ওটা বলতো যে আমি ফিরে এসে বিয়ে করব? না, ও কিছুই বলতো না, কিন্তু আমি কেন মনে হতো যে ও আমার কাছে ফিরে আসবে, আমার ঢোপুকে আমার কাছে ফিরে আনবে। অনেস্ট অপিনিয়ন প্রিয়শ্বেতা, হতে পারে ও বোকা, হতে পারে ও যেটা করছে সেটা ঠিক না, কিন্তু ওর মনের এগেনস্টে যায়নি। ওর মন যেটা বলছে অন্ধ ছিল, বা যাই হোক কেন, হয়তো গেস করতে পারছেন ভবিষ্যতে কী হবে। ডোন্ট গেস প্লিজ, অনুমান করেন না। শুধু একটা কথাই বলতে চাই যে ওর মনের এগেনস্টে এখন পর্যন্ত কোনো কিছু করেনি, সে যেভাবেই করে না কেন। কারণ লাভ কখনো কখনো ব্লাইন্ড হয়ে যায়, কখনো কখনো ঠিক না, লাভ আসলে থ্রুলি ব্লাইন্ড থাকে, এবং কখনো কখনো একেবারে একপাক্ষিক থাকে। তুমি যাই করো না কেন, আমি তোমাকে উপরওয়ালার হাতে চকিয়ে রেখেছি, সুতরাং তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। আর একটা কথা তো আছেই, যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও, সে যদি তোমার থাকে তাহলে সে ঘুরে তোমার কাছে আসবে। অনেকভাবে বোঝানো যায় নিজেকে, হয়তো ওভাবেই ও নিজেকে বুঝিয়েছে। হ্যাঁ, তারপর এসেটগুলো ভাগাভাগি করার একটা চিন্তাভাবনা ফাইনাল পর্যায়ে যায়, আর হলো না। বড় ভাই এটাতে বিট দিলেন, তখন ভাইয়ের সাথে আমার একটু বেয়াদবি করতে হয়েছে। যখন আমাদের ফ্যামিলি মিটিং হয় রাতের পর রাত, তখন কিছু কথাও বলতে হয়েছে। ভাইয়া বলতেন যে 18 বছর বয়সের পর আর কোনো দায়িত্ব থাকে না মেয়েদের প্রতি বাবার মার, এরপরে বিয়ে দিয়ে দিবে, আর যদি বিয়ে না করে ওটা নিজেরাই চলবে। যেহেতু ভাইয়ের কথা হচ্ছে যে আমরা রাজি হচ্ছি না, আমরা এটা সেটা, বড় বোন রাজি হতো না কেন, ও বলে চল পুরুষ বিদ্বেষী আরকম টাইপের ছিল, একটু অন্যরকম পার্সোনা। আর ওখানে বড় ভাইয়া যখন সেদিন মিটিংয়ে বলল যে 18 বছর বয়স, তখন বললাম যেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমাদের দেশে না। আমাদের দেশে নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত মেয়েকে বিয়ে দেয়া না হচ্ছে, স্বামীর ঘরে না দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাবারই দায়িত্ব থাকে। তো মেয়েদের ক্ষেত্রে যদি 18 বছর আইনটা মানতে হবে নিয়মটা, তাহলে ছেলেদের ক্ষেত্রেও একই নিয়ম। অন্তত বিয়ে করিয়ে দেওয়ার পর, ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়ার পর পরে তো বাবার আর ছেলে সংসার চালানোর কথা না।
তাহলে এখনও কেন আব্বার তোমাকে মাসে মাসে টাকা দিতে হয়? এইভাবে যখন ভাইয়ের সাথে কথা বলল, ও অবশ্যই বেয়াদবি হয়ে গেছে, আমি ওনার অনেক ছোট, কিন্তু পরিস্থিতির কারণে সব বলতে হলো। এভাবেই আর কোনো সমাধান হলো না। তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব নিয়ে ঢাকায় চলে আসলাম, জব করছি। তারপর আমার আপুও জব চলে আসে। ছোট ভাইয়ের কিছুদিন পর ইতালির ভিসা হয়ে যায়, উনি ইতালিতে চলে যান। বাসায় তখন আব্বা আম্মা আর আমার ভাইয়া ভাবি চলে আসে। এখন যে আমার ঢাকার লাইফটা চলছে, আমি অন্য কোনো কিছুই চিন্তা করছি না। আমার চিন্তা একটাই যে আমি আমার কেরিয়ার বিল্ড আপ করতে হবে। বিয়ে নিয়ে ভাবতে পারছি না, যেহেতু ফ্যামিলি ভাবে না, আর বিয়ে তো তখন আমার মাথায় ওভাবে আসেই না। তখন আমি শহীদকে ফিল করি, অনেক প্রেমের অফার এসছে, আমি কাউকে পাত্তা দেইনি। আর আমি জব করতে গিয়ে দেখা গেছে যে আমি জব করছি, কিন্তু আমার ফিজিক্যাল কিছু প্রবলেম আমি ফিল করছি, উইকনেসটা বেশি থাকতো। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করলেও তারপর আমি উইক হয়ে যেতাম, বেশি পরিশ্রম করতে পারি না। ডাক্তারের কাছে গেলে তেমন কোনো কিছু ফাইন্ড আউট হয় না, শুধু একটা জিনিস ধরা পড়ে যে আমার ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা কম। ওটার জন্য আমাকে কিছু আয়রন ট্যাবলেট খেতে দেয়। এই তো আমি হোস্টেলে থাকি, আর বলে হোস্টেলে খাবার দাবার তো পুষ্টিকর খাবার তো হোস্টেলে হয় না, হয়তো সে কারণে। তারপরে প্রতি মাসে মাসে আবার টেস্ট করানো হয়, 10 কিংবা 10+ হিমোগ্লোবিনের উপরে উঠিই না। কিছু ছোট ছোট প্রবলেম ফিল করি, রাতে ঘুমের প্রবলেম। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলতো যে বিয়ে করলেই ঠিক হয়ে যাবে, আপনার মেজর কোনো প্রবলেম নেই। তখন আমার ফ্রেন্ড সার্কেলও একই কথা বলে। সেদিক থেকে বিয়ের কথাটা যখন সবাই বলে, তখন চিন্তা করলাম আসলে বাসা থেকেও উদ্যোগ নিচ্ছে না ওর ভাবে। আত্মীয় স্বজনের মধ্যে যে ফুপু আছে, মামা আছে, চাচি আছে, ওনারা বলে যে নিজেরা পছন্দ করে বিয়ে করে ফেল, নিজেরা করে ফেলে, যেহেতু গার্জিয়ানরা জোরালো পদক্ষেপ নিচ্ছে না। কারণ ওনারা অনেকবার অনেক প্রপোজাল নিয়ে ফ্যামিলিতে গিয়ে ফেল হয়ে ফিরে আসছে। ওদের কথা ওরা টাকা পয়সা খরচ করে বিয়ে দেবে না, ওরা টাকা দিয়ে জামাই কিনবে না। বিয়ের এই সব কথার কারণে আমি বলতাম যে আসলে আমার যারা বলতো, আমার ক্লোজ একটা বান্ধবী ছিল, ওকে আমি বলছি এই ধরনের প্রবলেম আছে, তো এখানে আমি বিয়েটা বললেই তো আমি বিয়ে করতে পারছি না। একদিন ও আমাকে বলছে যে আমার একটা কলিগ আছে, উনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, আসলে তেমন কিছু লাগবে না, হয়তো অল্প ফর্মালিটি শেষ হয়ে যাবে, একটু দেখা কর। মানে তখন আপনি নিজেকে চাচ্ছিলেন যে আপনার বিয়ে? হ্যাঁ, আমিও চাচ্ছিলাম, যেহেতু ডক্টর আমাকে একটা সাজেস্ট করে। মানে ডক্টর সাজেস্ট করেছিল আপনি বিয়ে করেন, আপনার যে প্রবলেমগুলো আপনি বলছি সব না সলভ হয়ে যাবে। বাট রিপোর্টে কি ধরা পড়লো? রিপোর্ট দিয়ে তখন কিছুই আসেনি। মানে আমি যেটা বুঝি যে ডক্টর আপনাকে বলছিল যে আপনার কিউরের জন্য আপনার বিয়ে করা উচিত, রাইট? বিয়ে বলতে যদি একদম সায়েন্টিফিক্যালি আসি, উনি আপনাকে একটা ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যাওয়ার কথা বলছিলেন, রাইট? সেটা আপনার কিউরের জন্য। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কি ধরনের প্রবলেম আপনার শরীরে আসলো, এটা আপনি পরবর্তীতে আবিষ্কার করতে পেরেছেন? হ্যাঁ, পরবর্তীতে যেটা আবিষ্কার হয়েছে, যেটা আমার থ্যালাসেমিয়া আছে। থ্যালাসেমিয়াটা মাত্র 2 বছর আগে ফাইন্ড আউট হয়েছে। আর আমার ঘুমের প্রবলেমটা অনেক বেশি ছিল, আমার একেবারে ঘুম আসতো না। এই যে অসুখটা যখন ধরা পড়লো, তারপরে আপনার কিউরের প্রসেসটা কি, লাইক কি করতে হয় আপনাকে? আমাকে 3 মাস অন্তর অন্তর ব্লাড নিতে হয়। মানে পুরো ব্লাডটা কি চেঞ্জ করে ফেলতে হয়? চেঞ্জ করতে হয় না, আমার ব্লাডের যে সেলগুলি, রক্ত উৎপন্ন করে যে সেলগুলি, ওগুলোর কর্মক্ষমতা কম, সেজন্য ব্লাডটা উৎপন্ন হয় কম, আর এর জন্য ঘাটতিটা থাকে, সেটা আমাকে বাইরে থেকে নিয়ে কভার করতে হয়। আপনার আমার ও পজিটিভ। এই মুহূর্তে আমার মাধবী যখন রিকোয়েস্ট করলো দেখা করার জন্য, আমি ছেলেটার সাথে দেখা করলাম, ও আমাকে পছন্দ করলো, আমি ওকে পছন্দ হলো। তারপর সেল নাম্বার নিয়ে আমরা দুজন কথা বললাম। কথা বলে আমি মাধবীকে বললাম যে বিয়েটা কিভাবে হবে, আমার ফ্যামিলিতে প্রস্তাব নিলে তো তেমন একটা হবে না, তাহলে কি বলছে তোরা কথা বলে তোরা সেটেল করে নে। তো উনি রাজি হলেন, বলছে ঠিক আছে, আমাদের ওদিক থেকে কয়েকজন যাবে, অল্প কিছু করলে হবে। আমি আমার বাসায় জানালাম আমার আব্বুকে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বিয়ে করব। সেটাই 2010 সালের ডিসেম্বর মাস। আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে সিদ্ধান্ত নেবার পেছনের কারণটা কি? ডক্টরের প্রেসক্রিপশন, নাকি আপনি বুঝে ফেলেছেন যে শহীদ আপনাকে বিয়ে করবে না? প্রথম কারণ ডক্টরের প্রেসক্রিপশন, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে অলরেডি 10 বছর চলছে, এখন আমার মনে হচ্ছে যে না, শহীদ আমার জীবনে ফিরে আসবে। 10 বছর আপনি ওয়েট করেছেন তার জন্য? আমি তো 99 থেকে 2010 ডিসেম্বরে আমি ডিসিশনটা নিয়েছি যে আমি বিয়ে করব। আপনার সম্পর্ক শুরু হলো 95 এর শুরুর দিকে বলা যেতে পারে। ওকে, বিদেশে গেল কত বছরের মাথায়? সেটা হচ্ছে যে 2010 সালে। জি। ডিসেম্বরে 2010 সালে ডিসেম্বরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বিয়ে করবেন। তার আগে আপনি টোটাল বলা যেতে পারে প্রায় 15 বছর এই সম্পর্কে ছিলেন। 15 বছর বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রথম 4 বছর এক ধরনের সম্পর্ক, পরে 11 বছরই শুধুই অপেক্ষা, একতরফা অপেক্ষা 11 বছর। আগের 4 বছর হচ্ছে এক ধরনের সম্পর্ক বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র ডিস্টেন্সটা অনেক বড় ছিল, কিন্তু অ্যাটাচমেন্টটা অতটা বেশি কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ আপনাদের হয়নি। 11 বছরে ঘুম ভাঙল, জীবনের বাস্তবতা এসে নাও
ইউ টেকিং ডিসিশন বিকজ ডক্টর সাজেস্ট করছে যে আপনার রোগ থেকে বের হতে হলে, ধরনের রোগ থেকে বের হতে হলে আপনাকে বিয়ে করতে হবে। এক পরিবারের সাপোর্টটা সেরকম নেই, ইকোনমিক ব্যাকআপ বলতে আপনার জবটা, এবং 11 বছর লেগেছে ছেলেটার ঘোরটা থেকে বের হতে, বিকজ আপনি তো প্রশ্নিসম বুঝে পেরেছেন যে না, 11 বছর যেহেতু হয়নি, প্রায় এক যুগের বেশি, আর হওয়ার কোনো পসিবিলিটি নেই। দিস ইজ দ্য হার্ড রিয়ালিটি। প্রিয়শ্রোতা, অপেক্ষার জায়গাটিতে যদি ওকে কেউ বোকা বলেন, তাহলে আমি বলবো যে মৈত্রেয় দেবীর একটা অসাধারণ উপন্যাস আছে, আপনারা যদি পারেন পড়ে নেবেন, নগণ্যতে। এই উপন্যাসটা মূলত উনি লিখেছিলেন মির্জা ইলিয়াদের এ লার্নড বেঙ্গলি, বাঙালির রাত্রি নামে যে উপন্যাসটা আছে, সেই উপন্যাসের প্রতিবাদ বা জি এক ধরনের প্রতিবোধ ঠিক বলবো না উত্তর দিতে গিয়ে। হ্যাঁ, ওখানে 30 বছর অপেক্ষা করেছিল। কেমন মনে হয়? আপনারা সবাই পড়েন, অপেক্ষার ব্যাপারটা আসলে কেউ সারাটা জীবনই বার করে দেয়, ও মাত্র 15 বছর পার করেছে, এভাবে আপনি দেখতে পারেন। আবার কারো জায়গা থেকে এটা আসলে অনেক লম্বা একটা সময়। হ্যাঁ, 15 সেকেন্ড অপেক্ষা করতে চাইছেন অনেকে, 15 বছর তো অনেক বড় সময়। তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এবং এই সিদ্ধান্ত নেবার জায়গাটাতে বাঁচার করার সুযোগটা কতটুকু ছিল? কারণ যে মানুষটিকে বিয়ে করতে চাচ্ছেন, তার সম্পর্কে জানেন কতটুকু, বা মনের চাওয়া কতটুকু, শুনে একটু। সুযোগটা খুব বেশি ছিল না, আমি খুব বেশি চিন্তাও করিনি। আমি অনেকটা নিজেই সিদ্ধান্তটা নিয়ে ফ্যামিলিকে জানালাম। ফ্যামিলিকে বললাম যে আমি এরকম একটা ছেলে দেখলাম, কথা বললাম, আর আমার ছোট ভাই ছিল, মামাতো ভাই, ওর সাথে ডিসকাস করলাম, ছেলের সাথে পরিচয় করালাম। ছেলের বোনের বাসায় গেলাম মিরপুরে, কথা বললাম। ও বলল যে আপু ওকে, ওটা আমি বাসায় বললাম। আমাদের সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যে তখন আমরা নেই না, ছোট ভাইয়ের অপেক্ষায় থাকি। ইটালিতে আগে জানানো হয় ভাইয়া কি বলেন, তারপরে ভাইয়ের সাথে পরামর্শ করে হয় আচ্ছা ঠিক আছে ফ্যামিলি থেকে, তখন শুরু করলো আয়োজন। এই ক্ষেত্রে কি হলো, ওরা যাবে শুধু কাবিন করতে, পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসা হবে। আমাদের এখানে আগের বোনদের বিয়ে হয়েছে এরকমই, কাবিন হয়ে পরে আর অনুষ্ঠান হয়নি, কোনো না কোনো একটা অজুহাত দেখে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। সেই জন্য আমার মেজর আপু বলল যে এখানেও এসে একই ঘটনা ঘটবে, তাহলে ওর লাইফে একই রকম থাকবে। বিয়ের আগে কি আপনি ছেলেটার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, 15-16 দিনের মতো আর কি পরিচয়, বিয়ের ডেটটা ফিক্স হওয়ার আগেও এই সময়টুকুই পেয়েছি। ছেলেটাকে তখন যতটুকু জেনেছিলেন ততটুকু আমাদেরকে জানান। ছেলেটা একটা বাইং হাউসে জব করতো, আমার কোনো ফ্যামিলির না। আপনার এইজ ডিফারেন্স কত ছিল আপনাদের সাথে? আমি তখন 30 আর ওর, সো এই ইয়ার্স ডিফারেন্স, ওকে ফাইন। তারপর আমার ফ্যামিলির থেকে এটা হলো যে আমরা তাহলে মোটামুটি ধরে নেব যেতেই শেষ অনুষ্ঠান আমরা এইভাবে শুরু করব। অনেস্টলি আমাকে একটু বলবেন যে আপনি 30-তে আছেন, আপনার ভেতরে কখনো আপনি এটা ফিল করতেন কিনা যে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ফিল করতাম, এটার জন্য লজ্জাও পেতাম, মানে একটু খারাপও লাগতো। বাসায় গেলে বেশি খারাপ লাগতো। আর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতেও যেতাম না ঈদের ছুটিতে গেলে, কারণ গেলে একই প্রসঙ্গ ঘুরে ফিরে আসতো। তো নিজেরাই করে ফেললাম, খুবই নিজে ফিল করতাম, আর আমি বুঝাতে পারবো না ফিলিংসটা। তো এটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে যে তখন কি হয়, কি ফিল হয় যখন সবাই বলে। মেয়ের জন্য আসলে এই কঠিন জিনিসটা করা। তারপর সিদ্ধান্ত নেওয়ার পর আমার বাসায় অ্যারেঞ্জ করা হলো যে আমরা গায়ে হলুদ সব কিছু করবো। হলুদে করা হলো, হলুদের অনুষ্ঠান সব কিছু চলছে। তো ওই রাতে হলো, পরদিন ওদের যাওয়ার কথা, কাবিন হলে হলুদের রাতে হঠাৎ করে ফোন করে ছেলেটা আমাকে জানাবে যে ওরা পরদিন যেতে পারছে না। তখন আমি জিজ্ঞেস করলাম কেন, ওর বোনের জামাই কোনো একটা প্রবলেম, বিজনেসের কাজে চিটাগাং চলে গেছে, ওরা 1 সপ্তাহ পরে যাবে। তো ওটা আমার ফ্যামিলিতে জানানো হলো, বললো যে ঠিক আছে আমরা 1 সপ্তাহ অপেক্ষা করব। তারপর এটা নিয়ে বাসায় অনেক রাগারাগি হলো। আপু আমাকে বলল যে কেন এরকমটা হলো, মান সম্মান নষ্ট হবে, এটা সেটা। আমি তারপর ঢাকায় চলে আসলাম, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমার ফোন রিসিভ করে না, ফোন একেবারে রিসিভ করে না। অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার ভয়েস শুনে সে কেটে দেয়। আমি কোনোভাবেই জানতে পারলাম না যে কেন ওই কথা বলল। তারপর বিয়েই তো হলোই না, ভেঙে গেল সেখান থেকে বিয়ে। আমি হলুদ স্টেজে হলুদ হাতে মেহেদি পরে বসেছিলাম, সবাই আনন্দ করছে, ছবি উঠাচ্ছে, ভিডিও হচ্ছে। সেই দিন সেইখান থেকে বিয়েটা ভেঙে দিল, আমি জানি না কি কারণ। তারপর আমার এই কথা শুনে আমার এক বান্ধবী বলল ফোন নাম্বারটা দাও, আমি চেষ্টা করি ওনার সাথে যোগাযোগ করার। সে নিল, কথা বলল। মেইন পয়েন্ট যেটা বের করলো যে ওর বোনের জামাই নাকি বলছে যে
ও মনে হয়েছে যে আমার আসলে শক্ত কোনো গার্ডিয়ান নেই, ওরা কোনো গার্ডিয়ান পায়নি, সেই জন্য ওরা এগ্রি হয়নি। এটাই এখানেই শেষ। আমি আবার একটা হোঁচট খেলাম, ফিজিক্যালি খুব সিক হয়ে গেলাম। তারপর ওই মুহূর্তে আমি খুব কষ্ট করেই জব করছিলাম, আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। আবার চলছি, জব করছি, একটা পত্রিকার সাথে জড়িয়ে গেলাম, ক্রাইম রিপোর্টার। যখন পত্রিকায় কাজ করলাম তখন স্যারেরা কিংবা বন্ধুরা উৎসাহে ওরা বলল যে তুমি মনে হয় টিভি রিপোর্টিংয়ে গেলে ভালো করবা। ওদের সবার উৎসাহে আমি একটি টেলিভিশন জার্নালিজম কোর্সে ভর্তি হয়ে গেলাম। কোর্স কমপ্লিট করে অলরেডি সিবি টিভি বিভিন্ন চ্যানেলে দিয়ে দিলাম। এখনও আবার সে ঘুরে ফিরে একটা কথায় আসে, বিয়ে বিয়ে। কেউ আমাকে বিয়ের কথা বললে আমি বলি যে বলবেন একটা অনাথ মেয়ে আছে, যদি কেউ রাজি হয় তাহলে। তারপর এরকম হাসি তো তামাশার মধ্যেই বলতাম। একটা আপু ছিল, বড় আপু, উনি অনেক সময় বলতো যে বিয়ে করে ফেল না, কবে বিয়ে করবে। বলছো আপু দেখ তো আমাকে কে কে নিবে, যেখানে ফ্যামিলিতে পদনিরি আনে, ফ্যামিলি থেকে কোনো আগ্রহ দেখায় না, দেখো কোনো নানা দাদা পাও কিনা, এরকম দুষ্টুমি করতাম। এরকম দুষ্টুমি করতে করতে ওই আপু একদিন আমাকে সিরিয়াসলি বলল যে আসলে কি সিরিয়াসলি তুমি বিয়ে করবা, যদি করো আমি একজন আমার কাছে মেয়ে খুঁজে তাহলে পরিচয় করাতে পারি। তখন আমি বললাম যে আসলে তুমি কতটা ভালো মনে করবা। বলছে কথা বলে দেখো। আমার আচ্ছা ঠিক আছে, কথা বললাম। দেখলাম ফার্স্ট দেখার পর আমার পছন্দ হলো না। তখন আমি ভদ্রলোকের সাথে ফোনে কথা বলা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করতে গিয়ে একটা সময় দেখলাম যে ভদ্রলোককে আমার ভালো লাগতে শুরু করলো। আর আমি কিছুটা সংস্কৃতিমনা ছিলাম, সংস্কৃতিমনা মানুষদেরকে আমার ভালো লাগে, উনিও সেরকম ছিলেন। আমি খুব কবিতা শুনতে পছন্দ করি, নিজে আবৃত্তি করতেও চেষ্টা করি। একটা কোর্স তখন করে ফেলেছি। আর আমার আরেকটি ইচ্ছে ছিল যে আমি টিভি নিউজ প্রেজেন্টেশন কোর্স করব। টিভিতে নিউজ পড়ার একটা শখ আমার জাগলো। উনি উৎসাহ দিলেন আমার কথাটা শুনে। সেই এত অনেক ঘর লেগে গেল। তখন বিয়ের প্রসঙ্গটা যখন আসলো আমি বলছি যে আমার ফ্যামিলিতে তো জানানো দরকার। উনি পরে বলছে যে ঠিক আছে তুমি জানাও। আমি আমার আম্মাকে কথাটা বললাম। ওনার ব্যাকগ্রাউন্ড যে উনি ম্যারিড ছিলেন অলরেডি, ওনার একটা মেয়েও আছে। আবার বিয়ে করার কারণ যে ওনার ওয়াইফ, মেয়েটা যখন হয় তখন ওনার একটা মেজর প্রবলেম হয়ে যায়, উনি ইনভ্যালিড হয়ে যান। সেজন্য ওনাকে আবার সেকেন্ড বার বিয়ে করার চিন্তা করতে হচ্ছে। আমি আম্মাকে কথাটা বললাম, শুনে আমি ঠিক বুঝতে পারিনি, আপনি আরেকটু ক্লিয়ার করবেন যে আসলে ইনভ্যালিড বলতে আপনি কি বুঝাচ্ছেন? হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা, ওই রিলেশনের ক্ষেত্রে উনি ইনভ্যালিড হয়ে যান। আর উনি সেজন্য ডিভোর্স হয়নি, উনি ছিলেন, ওনাকে উনি রেখেছেন। উনি অনেক বেশি অসুস্থ ছিলেন, কমাই চলে গিয়েছিলেন। ওনার এটাকে অ্যাসেসরটা হতে গিয়ে ওই সময় ওনার ওয়াইফ কমায় চলে গেছেন। সেখান থেকে উনি ফিরে এসেছেন, বেঁচে আছেন, কিন্তু উনি অনেক অসুস্থ, অনেক রকমের প্রবলেম। এটা কি উনার ওয়াইফের সমস্যা না তার সমস্যা? ওয়াইফের সমস্যা। ফিজিক্যালি মানে সাউন্ড না, তাই তো? না, উনি আর সক্ষম নন, এরকম একটা অবস্থায় চলে গেছেন। হাজবেন্ড তার জায়গায় ঠিক আছে, তাদের একটা সন্তান আছে, তাই তো? এটা সিচুয়েশন। এটা আপনাকে খুলে বলল বিয়ের আগে। ওকে, তারপর আম্মাকে বললাম। আমাকে বলার পর আম্মা বলছে যে ঠিক আছে তাহলে আমি লোক পাঠাই খোঁজ খবর নেয়ার জন্য, এখন কোনো সিদ্ধান্ত নিস না, আমি লোক পাঠাবো। আমি ওনাকে বললাম, বলার পর বলছে যে না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই, তোমাকে আমার ভালো লেগেছে প্রথম দিন দেখেই, আমাকেও যখন তোমার ভালো লেগেছে আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি। উনি একটা নামকরা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, ইডি ছিলেন। আচ্ছা, নামটা জানতে পারি? ওনার নিকনেম তপু। এক্সিকিউটিভ ডিরেক্টর একটা কোম্পানি, বয়স অনেক হওয়ার কথা। ওনার বয়স তখন মানে আপনার সাথে বয়সের ডিফারেন্স তাহলে কত ছিল? 11 থেকে 12 বছর। তারপর কি করলেন না তারা? উনি আমাকে সময় দিলেন না, সময় পিছিতে চাইলেন না। একদিন আমরা ঘুরতে গেলাম আশুলিয়াতে, ওখানে কিছু কথা বললেন, ওনার সুখ দুঃখের কথা যেসব, উনি ওনার ড্রিম বলে যখন আমাকে বললেন আর কষ্টের কথাগুলো বললেন, আমার ওনার প্রতি একটা সিম্প্যাথি কাজ করলো। বেবির বয়স কত ছিল? বেবির বয়স বলতে? বেবি না, মেয়েটার। মেয়েটার বয়স 22। কি কখন কি এরকম হচ্ছিল আপনার কাছ থেকে যে আপনি আমার বয়সী মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছেন, যেখানে আপনার মেয়ের বয়স মাত্র 4 বছর 5 বছর? উনি চাইতেন যে মেয়ে ছোট এরকম না, মেয়ের চেয়ে অন্তত 2 বছর বড় হোক। আর ওনার লজিক যেটা ছিল যে উনি বলতে যে আমি জেনারেশন ক্রিয়েট করবা, ওনার মাঝে সমস্যা হয়। তারপর আমি রাজি হলাম, আর আমি আমার যে রোগটা আছে সেটা ওনাকে খুলে বললাম। তাহলে ব্যাপারটা নেগেটিভ হয়ে যাওয়ার কথা কেন বলছি?
অলরেডি আপনি ক্রস করেছেন। উনি যদি জেনারেশন করার কথা চিন্তা করেন, আমি জানি প্রেসক্রিপশন পড়া অনেক সময় সমস্যা এবারেন, জানা থাকার কথা যেহেতু উনি শিক্ষিত ছিলেন এবং একটা কোম্পানির এক্সিকিউটিভ। তারপরে যেটা হচ্ছে যে আপনার ইভেন এসটিডি এবং আপনার প্রবলেম হতেই পারে। তো এত কিছু জেনে কেন আপনার প্রতি উনি মোটিভেটেড আপনি? আমি তখন ওনাকে বললাম যে আমার থ্যালোসেমিয়াটা আছে, আপনি এটার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন। উনি আমাকে উত্তর দিলেন যে দেখো, আমি সমুদ্র সাতনা মানুষ, পুকুর দেখে ভয় পাই। আমি আমার ওয়াইফকে নিয়ে যে কষ্ট করেছি 10টা বছর, আর তোমার এই রোগটা তেমন কোনো কিছুই না, আমি এটা নিয়ে ভাবছি না, তুমি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারো। তখন আমি বিশ্বাস করলাম, ভরসা করলাম, রাজি হলাম। কিন্তু আমার একটা আপডেট ছিল যে আমার খুব স্বপ্ন ছিল আমার এঙ্গেজমেন্ট রিংটা ডায়মন্ড রিং হবে। উনি রাজি হলেন। আমরা আগে ডায়মন্ড রিং পছন্দ করে কিনলাম, উনি আমাকে রিং পরালেন, বলা চলে যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আর সেই মুহূর্ত থেকে আমি তখন ওনার বাগদত্তা, এভাবে নিজেকে ভাবতে শুরু করলাম। বিয়েটা হয়নি তখন? তখন বিয়েটা হয়নি। এটা হচ্ছে যে 2013 আগস্টের একদম শেষের দিকে, কিছুদিন আগের ঘটনা। কিছুদিন আগের ঘটনা। ঠিক হলো যে সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবারে বিয়ে হবে। ওই ডেটেই বিয়ে করতে রাজি হয়ে গেলাম। পছন্দ করে বিয়ে শাড়ি কিনলাম, বললাম যে আমি বউ সাজবো, বিয়ে করবো তো অবশ্যই বউ সাজবে। প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন দেখা থাকে। তো উনি বলছে যে এভাবে সাজিয়ে টাজিয়ে নিয়ে তো আমার বাসায় প্রবলেম হবে। বলছে আমি কিছু জানি না, কিন্তু আমার বউ সাজবো। ঠিক আছে, দেখা যাবে। উনি কি প্রথম ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? উনি নিয়েছেন, এবং আমি নিজেও প্রথম ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। আমাকে বাসায় যেতে বলেছিলেন যে তুমি চলো আমাদের বাসায় কথা বলবা তোমার আপুর সাথে। আমি বলছিলাম বাসায় যাব না, আমাকে ফোনে কথা বলতে দিন। তো 2 দিন আমি আপুর সাথে বিয়ের আগেই কথা বলেছি। আপু টোটালি পারমিশন দিয়েছেন এবং ওনার প্রবলেমগুলো খুলে বলেছেন। তপু সম্পর্কে ওর ব্যাকগ্রাউন্ড সব কিছু আমাকে তুলে ধরেছেন। আপু আমাকে এভাবে বলেন যে ঠিক আছে তুমি আসো, তোমাকে আমি এই ছোট বোনের মতোই গ্রহণ করে নিব। ওনার মেয়ের সাথে তো কথা বলেছেন? না, মেয়ের সাথে কথা হয়নি। কথা বলা হয়নি। আপনাকে বলেছিল বাসায় যেতে, আপনি বাসায় যাননি। অন দ্যাট পয়েন্ট প্রিয়শ্রোতা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেও বেশ কিছু বিষয়গুলোকে আমি নোট করতে বলেছি, এগুলো একটু মাথায় রাখতে হবে গল্পের শেষের জন্য। এত কিছুর পরে বাসায় আপনাকে এভাবে নিতে প্রবলেমটা কোথায়? লাইক আপনি সাজসজ্জা যাচ্ছেন, উনি সাজসজ্জা দিচ্ছেন না, বা এরকম কোনো কিছু? এটাই জানতে চেয়েছিলাম। আমি বলছিলাম যে যেহেতু আপুর পারমিশন আছে, তাহলে আপু নিজেই এসে আমাকে সাজিয়ে গুজিয়ে করে আমাকে বাসায় নিয়ে যাক। তখন বলছে যে না, তুমি এই যেটা করো না, আমরা এই মুহূর্ত পরে তুমি বসে যাও। আমাকে একটু বলবেন যে এই যে শহীদের জন্য এতদিন ধরে অপেক্ষা, আপনি কি শহীদকে জানালেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন? শহীদ তো আমার সাথে কোনো যোগাযোগ করে না, এবং শহীদের কোনো সেল নাম্বার, কোনো অ্যাড্রেস আমাকে কখনো দেয়নি। যোগাযোগ হয়েছিল ঘটনার আগে, কত বছর আগে বা কত মাস আগে? 2004 জুনে লাস্ট কথা হয়েছে। তারপর শহীদ আর কখনো ওর সাথে যোগাযোগ করেনি। এরপরে সে দেশে এসেছে, তারপরও যোগাযোগ করে। বিয়ে করেছে কবে? 2011 সালের মার্চ মাসে। এটা কি আপনি জানবেন? হ্যাঁ, ও দেশে আসে পরেই আমি খবর পেয়েছি সে দেশে এসেছে। ওর বিয়ে যখন ঠিক হয়েছে সেটাও আমি জেনেছি। ও বিয়ে করেছে, কাকে কোথায় বিয়ে করেছে আপনি আপনার জায়গা থেকে কোনো বাধা দেননি? আমি কোনো বাধা দেইনি, কারণ ও এসে আমার সাথে যখন একবার যোগাযোগ করার চেষ্টা করেনি, একবার যখন বা ভাইকে জিজ্ঞেস করেনি লিজা কেমন আছে, বেঁচে আছে কি মরে গেছে, সো আমি আর প্রয়োজন মনে করিনি। আমি নিজে থেকে যাও মানে অপমান বোধ করা। আমি আমার আত্মসম্মানের জায়গা থেকে আমি কখনো ওর সাথে যোগাযোগ সো দ্যাট পার্ট অলরেডি এন্ড। প্রিয়শ্রোতা, নতুন একটা সময় শুরু হচ্ছে, সেটা আরও 2 বছর পরে। ওকে, তারপর সেপ্টেম্বরের 6 তারিখ খুব সিম্পলভাবে আমি রেডি হলাম। উনি আমাকে আমার বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে আসলেন। ওনার বাসা মালিবাগী একটা কাজী অফিসে। ওখানে আমি বলছিলাম আমার ফ্রেন্ড সার্কেল কাউকে কাউকে সাক্ষী হিসেবে রাখেন, যেহেতু আমার পক্ষ থেকে আমি কাউকে রাখতে পারছি না। উনি বলছে যে কাউকে লাগবে না, ঠিক আছে, একটা ছেলেকে রেখেছে, হচ্ছে ওনাদের অ্যাপার্টমেন্টের ওই সুপারভাইজার। ওই ছেলেটাকে আমার ওকিল বাপ করে কাজী অফিসে আমাদের বিয়েটা হয়। সেম বিয়ে করে বাসায় গেলাম, গেট খুলে আপু, মানে ওনার ফার্স্ট নাইট মনে অনেক জান নেই, আমি পায়ে সালাম করলাম, উনি আমাকে বরণ করে নিলাম, ঘরে গেলাম, বসলাম, আমার বিবাহিত জীবনের এই শুরু হলাম। আপনি ওনার মেয়ের সাথে কথা বললেন, কি পেলেন এনভায়রনমেন্টটা? এনভায়রনমেন্টে ছিল ওর রুমে গিয়ে বসলাম, বসার পর ওর মেয়েও আসলো, মেয়ের সাথে আমাকে পরিচয় করানো হলো, মেয়ে সালাম দিল, কথা বলল, ভালো মন্দ কুশল বিনিময়, এবং
ওর মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের জামাই বাসায় ছিল। মেয়ের জামাইও বসাইছিল? বাসায় ছিল, মেয়ের জামাইকে ডেকে এনে পরিচয় করানো হলো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। যখন জানলাম যে আমি দেখলাম মেয়ে প্রেগন্যান্ট। মেয়ে প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। তারপর মেয়ের আরও পিচ্ছি বাচ্চাদের 3টা বাচ্চা আরও। মেয়ের আরও 3টা বাচ্চা? আরও 3টা বাচ্চা। আমি শকড হলাম। এগুলো আপনি জানতেন না আগে? জানতাম না। তো শক কেন হলো? মেয়েকে বিয়ে দিয়েছেন এতটুকু পর্যন্ত জানতাম, কিন্তু ওনার যে এতগুলো নাতি নাতনি আমার জানার ছিল না। নাতি নাতি হয়ে গেল বলে কি আপনি বয়সটাকে প্রাধান্য দিচ্ছেন নাকি? আমি বয়সটাকে প্রাধান্য দিচ্ছি না, আমি আসলে যে এখন আমি কিভাবে ফ্যামিলিতে মানে একটা হচ্ছে যে ফ্যামিলিটি অ্যাপ্রোচ করার জায়গাটা আগে থেকেই কঠিন ছিল, লাইক ওর একটা ওয়াইফ আছে, সে যেভাবেই থাকুন একটা কমাতে আছে, তার একটা মেয়ে আছে প্রায় আপনার সমবয়সী, কয়েক বছরের ডিফারেন্স, সেই জায়গাগুলো তো কঠিন অলরেডি ছিল। এখন যদি একটু কঠিন হয় সেটা সমস্যা কোথায়? তারপর আপনার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে, তারপর হলো আমি নিজে মেনে নেওয়ার চেষ্টা করলাম। এই তো সংসার জীবন শুরু হলো আমার। ওখানে আসলে সব কিছুই তো হাজের বড় করেন। আমি একজন অতিথির মতো, মানে মেহমান যেভাবে থাকে ওভাবেই থাকতে একটা ডিসিমিলারিটি পেলাম, সেটা হচ্ছে যে আপনি যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা হয়ে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিয়ে ভেঙে গেল, সেখানে আপনার একটা স্বপ্ন ছিল যে আমার সাথে যেন ব্যালেন্স হয়, কিন্তু আপনি এখানে যাকে বিয়ে করলেন সে একটা কোম্পানির প্রিয়সতার। জি। কোনো কোম্পানি বা এটা আমার জায়গাটা থেকে বলাটা অবশ্য জায়গা থেকে বলাটা ঠিক হবে না, তো কোনো কোম্পানিতে গেছেন? উনি যাকে বিয়ে করেছেন তিনি খুবই স্বনামধন্য একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। এবং তার তো ইকোনমিক স্ট্যাটাস অনেক রিচ হওয়ার কথা, জি। অনেক হাই হওয়ার কথা। হ্যাঁ, ওটার 3টা ফ্ল্যাট আছে, পার্সোনাল গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে। ফাইন, তো আপনার জায়গা থেকে অনেক স্ট্যাটাস অনেক হাই হয়ে গেল না? হ্যাঁ, এই কারণেই তখন আমি কোনো প্রবলেম মনে করিনি, কারণ তো উনি তো অলরেডি তার জায়গাতে কিছু না কিছু নেগেটিভ আছে। হ্যাঁ, নেগেটিভ পাচ্ছি বলেই তো লজিক। তো তারপর কি হলো? ওই পরদিনে অফিস করলো, অফিসে গেল, সকালবেলা বিদায় দিলাম। প্রথম মানে হাজব্যান্ডকে মানে সকালে বিদায় দেওয়া, যেটা রান্নাস্তা করায় অফিসে গেল, সন্ধ্যায় অপেক্ষা, মাঝখানে ফোন দিল, কথা হলো, সন্ধ্যায় ঘরে ফিরল, আমি ওকে রিসিভ করলাম। এই তো এভাবে আমাদের চলতে চললো সংসার জীবন। আমি ওদিক দিয়ে খুব ভয় পাচ্ছিলাম যে ব্যাপারটা আমি মাকে কিভাবে জানাবো, আমার ফ্যামিলিতে কিভাবে জানাবো। ও আমার সাথে খুব ভালো ব্যবহার চলছি প্রথম 1 মাস 2 মাস। এর মধ্যে মাকে একদিন সাহস করে আমি বলে ফেলছি। বলে ফেলার পর অপাশ থেকে আমার মার ভয় ছিল যে মনে হচ্ছে যে আমার মা হয় সেন্সলেস হয়ে গেছে স্ট্যাটাস শোনার পর। আর আমি মাকে তো মিথ্যে বলতে পারবো না। ও আমাকে বলতো যে আমার সাথে কথা বললাম, আমার শ্বশুর শাশুড়ি আছে, সালাম করব, শ্বশুরবাড়ি যাব না, আর আগে বিয়ে করেছি ওখানে শ্বশুর শাশুড়ি ছিল না, এতিম একটা মেয়েকে বিয়ে করেছিলাম, এখন তো আমার শ্বশুর শাশুড়ি আছে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য খুব বেশি করছিল। জি, ঠিক আছে, জায়গাটা দেখা ছিল। জি। তো আমিও বলছি যে একটু টাফ হয়ে যাব, তো আস্তে আস্তে ম্যানেজ করতে হবে, আর তুমি তোমার ব্যবহার দিয়ে ওদের মধ্যে জয় করবা। বোথ ফ্যামিলি কমপ্লেক্সিটি, বিকজ ওর জায়গাটা থেকে, বিশেষ করে আমাদের আজকে যিনি অতিথি লিজার জায়গা থেকে এক ধরনের কমপ্লেক্সিটি আমরা দেখলাম যে ওর ফ্যামিলিতে ওর হাজব্যান্ডকে নিয়ে যেতে পারছে না বিকজ অফ সোশ্যাল কমপ্লেক্সিটি। অ্যানাদার থিং ইজ দ্যাট তপুর জায়গা থেকেও এক ধরনের কমপ্লেক্সিটি, তাকে পারছে না সে একেবারে বউয়ের মতো করে সাজিয়ে নিয়ে, যেটা লিজার স্বপ্ন ছিল সেভাবে ঘরে তুলতে। এই কমপ্লেক্সিটিগুলো জীবনে রাখতে হচ্ছে, এবং একই সাথে জীবনের যে ব্যক্তিগত চাওয়া সেই জায়গাটিও একদিনকে মেনে নিতে হচ্ছে। সব কিছু মিলে সামনের দিকে আসলে কি দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়, ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য। এবং আপনি তো আপনার জায়গা থেকে ম্যানেজ করার একটা চেষ্টা করছেন। তারপর হ্যাঁ, আমার আম্মার সাথে ওকে আলাপ করিয়ে দেই ফোনে। তো আমার আম্মা সব কিছু পরেও মেনে নিয়ে বলছে যে বাবা, আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, এখন আমার মেয়েকে তোমার সাথে আমি তুলে দিলাম, তুমি দেখে রেখো। তখন বলল যে আম্মা, ওকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো। তো আমিও মনে মনে চিন্তা করতাম যে আসলে আমার যেরকম একটা সাপোর্ট দরকার ছিল, আমি মনে হয় সেরকম একটা সাপোর্টই পেয়েছি। জবের জায়গাটা কি হলো? জব ছেড়ে দিয়েছি। জবটা কেন ছাড়লেন? জব ছেড়ে দিয়েছি, উনি যদি আমার আর্থিক সচলতা থাকে আমার সংসারে, তাহলে আমি কষ্ট করে জব করব না। সো যেটা হচ্ছে ইউ স্যাক্রিফাইস ইউরসেলফ। জি। ওকে, ফাইন। তারপর ভালো চলছে আমাদের সংসার। প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করা, হাজব্যান্ড ঘরে ফিরবে, ওকে চা করে দেওয়া, খাওয়ানো। আমি একটু ক্রিটিক্যাল জায়গাতে যেতে চাই।
এইগুলো না লাইক আপনার যিনি বউ ছিলেন বা বোন ছিলেন, লাইক বোন বলবো কি বলবো আমি জানি না, সত্যি শব্দটা উচ্চারণ করতে চাই, না আসলে কেমন লাগে, অড লাগে, আমি আপুই ডাকতাম। আপু ডাকতেন। তার সাথে তার রিলেশনশিপটা কেমন ছিল? লাইক আপনি ঘরের ভেতর রিলেশনশিপটা? ঘরের ভেতরে রিলেশনশিপটাও ভালো ছিল। তপু হচ্ছে একটু হট মেজাজ, তখন রেগে যায়, একটু রাগারাগি করে, আবার সব ঠিক হয়ে যায়। ব্যাপারটা আলাদা রুমে থাকতে, ও আলাদা রুমে থাকতেন। ওটা বলতে গেলে 23 বছর ধরে নেই ওদের মধ্যে। কত বছর ধরে? 23 ইয়ার্স। ওনার বেবি হওয়ার পরেই তো কোনো চেষ্টা করেননি বিয়ে করার জন্য? হ্যাঁ, অনেক চেষ্টা করেছেন, বিয়ে ঠিক হয়েই ভেঙে যাচ্ছে। উনি অনেক গল্প বলেছেন যে অনেক জানতে গিয়ে দেখা গেছে যে হয় আমি পছন্দ হচ্ছে না আমার, কিংবা আমাকে ওরা পছন্দ করছে না, এরকম করে বিয়েটা হচ্ছে না। তো আমার যে আপু এবং ওনার মেয়ে, ওদের সাথে আমার রিলেশন খুব ভালো না, খারাপও না। ও আমাকে কেমন যেন বলতো যে তুমি ওদের সাথে খুব একটা মিশবা না, অ্যাভয়েড করবা। আমি বললাম যে অ্যাভয়েড করবো কেন, মনে মনে চিন্তা করলাম। আমি আবার আপুর সাথে মিশতাম, মিশলে আবার অনেক কথা শেয়ার হতো। আপু উনি আবার প্রাইমারি স্কুলের টিচার, উনি এখনো জব করেন। তখন শুধু টাকাই এনে দেয়, পুরো সংসারটাও উনি পরিচালনা করেন। আপনার বড় আপু যিনি, আপু? হ্যাঁ, আপু যিনি। হ্যাঁ, সম্পর্ক ভালো, ঠিক চলতেছে, কিন্তু তবু মাঝে মধ্যে আমার সাথে একটা ঝামেলা করতো যে মানে খুব বেশি শ্বশুরবাড়ি যাওয়া ইয়েটা নেই। তো ও এটা সরে নিয়ে আমার সাথে একটু খিটিমিটি করা শুরু করলো। আরে এটা কি একটু ধৈর্য তো ধরতেই হবে, যেখানে একটু উইক পয়েন্ট আছে। ও বলছে যে আমার নাতি আছে, তাদেরকে তুমি টেনে এনেছো, তোমার পেট থেকে কোনো সন্তান হয় নাই, একটা লজিক। তখন আমি বললাম যার আমার বিয়ে হয়েছে, এখন বললো ওরা আরে দেখতে তো একদম ঈদে জামাই নেবে, সেইগুলি দেখলে, এত কিছু দেখলে কিন্তু সবাই ফেট আপ হয়ে যাবে। সে ভরসা ছিল আমার আম্মা আর আমার ছোট আপু। আমি দুইজনকেই ম্যানেজ করার চেষ্টা করছিলাম। ওরা বলছিল একটু সময় লাগবে, এই কথাটা কিভাবে বই সবাইকে শুনি, আমাদের ছোট মেয়ের জামাই, আমরা চাই সম্মানের সাথে যেন সবাই নেয়। ওইভাবে ওরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন বাসায় আনবো, কিন্তু তবুর ধৈর্য ছিল না। বলতো যে কাজ করো, তুমি তো ও বাপের সন্তান, অনেক কিছুই পাবা, বলো তোমাকে করতে, কিছু সেল টেল করে টাকা পয়সা দিতে। এটা বলছে কেন, আর কেন বলবো, আমার নিয়ে এখন তো তুমি আছো, আর ওরা তো আমার বাবা মারা যাওয়ার পর তো আমি অটোমেটিকলি পেয়ে যাব। এইসব নিয়ে কথা কাটাকে যেতে 1 দিন 2 মাস পূর্ণ হয়নি, একটা রাতে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। এমন ঝগড়ায় যে ও আমার গায়ে হাত তুলেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমি ঘুরে পড়ে গেছি। তারপর সে আবার আমাকে লাথি মেরেছে। আমি একদম ঠন্ডা হয়ে গেলাম, আমি কাকে বিয়ে করলাম কি জন্য, আর এখন এটা কি দেখলাম, প্রপার্টি নিয়ে আমার সাথে এরকম আচরণ করলো। এই শ্বশুরবাড়ি যাওয়া নেই, এবং তোমাকে কেউ কদর করে নাকি, তুমি ফেললা নাকি, এসব নিয়ে আপনার লাইফের কিছু জানতো? হ্যাঁ, এভরিথিং জানতো। আর আমার ফ্যামিলিতে যে আমাদের রিলেশনটা ভাই বোনদের মধ্যে একটু ডিস্টেন্স আছে, এটাও না আস্তে আস্তে তাকে আমি বলছিলাম। বলার পর সে আমার এই উইক পয়েন্টগুলো নিয়ে কথা বলা শুরু করলো। হ্যাঁ, আমি ওর আগের মাথায় মোবাইল আচার দিয়ে ভেঙে ফেললাম। যা হোক, এটা মিটমাট হয়ে গেল। ও পরে আমাকে সরি বলল, মেনে নিল। এটা হচ্ছে অক্টোবরের কথা। ঈদ ডেট গেল, ঈদের দিন নিয়ে আমরা খুব ঘুরলাম, মজা করলাম, ভালোই। নভেম্বরের দিকে এসে ওর মধ্যে আমি কিছু চেঞ্জ পাচ্ছি। ও জবের ক্ষেত্রে একটু বলতেছে যে ওর জবটা চেঞ্জ করবে, অফিস থেকে বিয়াফ করে, এরকম একটু রাত করে বাসায় ফিরে, আর আমার কাছ থেকে কেমন জানি দূরে সরে যাচ্ছে। আগে যেমন ও ঘরে ঢুকে 2 হাত বাড়িয়ে আমাকে বকে নিত, এখন সেটা আমি ওর কাছ থেকে পাই না। আর ও কিন্তু মানে হুটহাটে আমি বলতে লাভ ইউ জান, আর আমিও একবার বলেছি, ওকে একদিন বলেছি। আমি মনে করতাম ও আমাকে অনেক ভালোবাসে, বিশাল একটা আশ্রয়ের ছায়া। আমি তো সেভাবেই আছি, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, আমার ঘুমের প্রবলেমটাও কমে আসছে, ফিজিক্যালি আমি অনেকটা স্ট্রং, ভালো ফিল করছি। নভেম্বরে এই যে ওর চেঞ্জটা, আজকে রাতে সে আসেনি। 19 তারিখ 10টা 10:30 বেজে গেছে, আমি ফোন দিলাম, কি ব্যাপার তুমি এখনো বাসায় আসোনি? গাড়ি অনেক আগে চলে আসছে, ড্রাইভার চলে আসছে, বলছে আজকে আমি বাসায় আসবো না। বলে যাতে ফোন দিত, তুমি আমাকে সেটা জানোনি, বলে যে আমি ফোন দিতাম, তো এখন তুমি ডেফিসে আজকে বাসায় আসবো না, কোথায় থাকবা? ধানমন্ডিতে তো তোর বাসায়। কেন, কি দরকার? বলে এমনি থাকে না, পুরুষ মানুষরা কত কিছু করে, বাইরে থাকে, হোটেলে থাকে। বলছে এগুলি কোন ধরনের কথা, এটা কেন তুমি বাইরে থাকবা, হোটেলে থাকবা? তবু তো প্রয়োজনটা কি? বলছে থাকি না, তুমিও রেস্টে থাকো। স্যার এস কি দরকার আছে? বলছে থাকো, মার পারসুয়েট করো না। ফোন রেখে দিছে। সে রাতে আমি তো আর ঘুমাতে পারলাম না। সকালবেলা 8:30টার মধ্যে সে আসছে। ও আসতে দেখে উঠে আমি তাড়াতাড়ি গেলাম, কিচেনে ঢুকলাম, চা রুটি নাস্তা দিলাম। ও দেখিয়ে একটু দিতে দেরি হচ্ছে, এর জন্য চেঁচামেচি করছে। চা নাস্তা করেই ফার্স্ট সে বেরিয়ে গেল, যাওয়ার আমার সাথে কোনো কথা না বলি, এবং প্রতিদিন যাওয়ার আগে আমাকে কপালে চুমু খেয়ে আদর করে রেখে যেত। এই ফার্স্ট সে এই কাজটা করেনি, রাগারাগি করে সকালবেলা অফিসে গেছে। আমি ভাবতে শুরু করলাম কি হলো, আমার ফল্ট কোথায়, খুঁজে পেলাম না। কিন্তু এটা নিয়ে আমি কোনো ঝামেলা পাকাতে চাইনি। এর আগে আমি একদিন ফলো করি, আমরা বসে আছি, টিভি দেখছি, ও ফোনে SMS লিখে, শুধু SMS লিখে, ওর আসে আবার রিপ্লাই দেয়। 2-3 দিন দেখে একদিন বললাম কি ব্যাপার, তুমি এত SMS কাকে দাও?
এত SMS আসে কিসের তোমার? আমি বলছি দেখো আমাকেও দেখায় না। বলে না এটা দেখার মতো না, প্লিজ। আমি ফোনের জন্য জোরাজুরি করছি, ও কিছুতে আমাকে দেয়নি। ও আমাকে বলল যে ওর কলিগের ওয়াইফ হচ্ছে লিটারেচার, তো ও তো অনেক সাহিত্যিক, ভাষা টাষা দিয়ে টেক্সট করে হাজব্যান্ডকে, দুজন দুই জায়গায় থাকে। তো হাজব্যান্ড ওরকম রিপ্লাই দিতে পারে না বলে ওকে দেয়, ও আবার ওরকম করে লিখে ও কলিগকে নাম্বারে সেন্ড করলে কলিগ ওয়াইফকে ফরওয়ার্ড করে। তুমি তোমার কলিগের ওয়াইফের জন্য এভাবে এসব করবা কেন? বলছে আসলে মেয়েটা তো রংপুরে থাকে, ও ঢাকায় থাকে, ও যেতেও পারে না, সময় দিতে পারে না, তো মেয়েটা একটু কষ্ট পায়, ও ভয় পায় যদি ওকে আবার ছেড়ে চলে যায়, অনেক বড় লোকের মেয়ে বিয়ে করছে, তো আমি সংসারটা টিকানোর জন্য একটু হেল্প করছি। বলে এটা কোনো কথা হলো? তুমি আমাকে সময় না দিয়ে কলিগের সংসার টিকানোর জন্য সময় দিচ্ছ। একটু রাগারাগি হলো, পরে দেখলাম 2-3 দিন রোতে SMS দেয় না। তারপরে আমাকে একদিন বলছে, ডিসেম্বরেই বলতেছে যে এক কাজ করো, তুমি তোমাদের বাসা থেকে কিছুদিন বেরিয়ে আসো। আমি চিন্তা করলাম ও আমার সাথে খিটি করছে, তো কেমন জানি ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যাই, ঘুরে আসি, হয়তো পরে আমার অভাব ফিল করলে ও নিজের থেকে আবার নিয়ে আসবে। তারপর গেলাম, ফোন দিয়ে নামিয়ে দিয়ে ও চলে আসলো। আমাদের বাসায় যায় না, আমাকে মানে আমাদের বাসা থেকে দূরে নামিয়ে আমি রিক্সায় চলে যাই, বাসার কাছাকাছি গিয়ে রিটার্ন চলে আসলো। ওকে আমি বাসার লোকজন জানতো যে পৌঁছে দিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, আমার আম্মা জানতো, আপু জানতো, কিন্তু তখন নেয়ার সিচুয়েশন তৈরি হয়নি। ওরা সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছিল যে জানুয়ারির মধ্যে ওকে বাসায় নেওয়া হবে, একটু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা ওরা করছিল। সবাই জানি। আমি বাসায় ঠুকলাম, পরে আমাকে ফোন দিয়ে বললো যে খেয়ে দিছো? আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পর আবার আমি ফোন দিলাম, ফোনে কথা বললো যে এক কাজ করো, বলো তোমার টাকা লাগবে, তুমি অসুস্থ, বোন করে কিছু সেল করে 1 কোটি টাকা তোমাকে ম্যানেজ করে দিতে, অথবা 50 লাখ। বলছি কেন, আমার কি এমন কঠিন অসুখ যে আমার এত টাকা লাগবে? বলছে যে না এটা বলো। তারপর বলছে যে আর ফোন টোন আমাকে দিও না, আমি ফোন দিলে কথা হবে, আমাকে ফোন দিও না। রেখে দিল। ঠিক আছে। পরদিন আমি অপেক্ষা করলাম, ফোন দিল না। তারপর দিন আমি ফোন দিলাম, রিসিভ করলো, কথা বললো, ভালো কোনো বিহেভ করছে না। কেন ভালো বিহেভ করছে না আমি কিছু বুঝতে পারছি না। যেমন আমাকে দিয়ে গেলো সুন্দর করে, গাড়িতে বসলো যে আমি কালকে যদি তোমাকে নিয়ে আসতে চাই তুমি কি আসবা? আমি বলছি কালকে 2টা দিন থেকে আসি। বলছে ঠিক আছে যাও। কই দিন থেকে আসো, সে লোক আমার সাথে এরকম ব্যবহার কেন করছে আমি এই হিসাব মিলাতে পারছি না। তারপর একদিন সে ফোন দিল, বলছে বগুড়া যাবে। বগুড়া গেছে 5 তারিখ, এবং জানুয়ারি নির্বাচন যেদিন, ওদিন আমাকে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। একটা মেয়ে আমাকে ফোন করে বলছে যে আপনি কি লিজা? আমি বললাম হ্যাঁ। আপনি কি তপুর ওয়াইফ? হ্যাঁ। আপনি কি জানেন তপু কোথায় আছে, কি করছে? বলছে তপুর বাসায় আছে। আপনি কি জানেন তপু বিয়ে করেছে? কি বলেন আপনি? তপু বিয়ে করছে? কেন বিয়ে করবে? তপুর ওয়াইফ তো আমি। বলছে যে না, তপু আরেকটা বিয়ে করেছে, তার ওয়াইফ এখন বাসায় আছে, আপনি যদি সেটি করতে চান বাসায় যান, হাতে নাতে আপনি সেটা প্রুফ করতে পারবেন। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে, আপনি কি করে তপুকে চেনেন, আর আপনি কেন আমাদেরকে জানাতে আসছেন? পরে বললো যে আমার সাথে দুপুর পরিচয় ছিল, বিয়ের কথাবার্তা একসময় হয়েছিল, তখন আমি তপু সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে গিয়ে আমি জানতে পারলাম যে আসলে তপুর স্ক্যান্টলম্যান না। তারপর আর আমি ওর সাথে যোগাযোগ করি না, কথা বলি না, দেখাও করি না। ও অনেক মেয়েদের সাথে এরকম করে। একবারে একটা মেয়ে ওর বাসার গেট পর্যন্ত পুলিশ নিয়ে গেছে, কিন্তু ওকে কিছু করতে পারিনি। ও মেয়েদের সাথে চিট করে, আপনার সাথেও চিট করছে, আপনি বাসায় যান, গিয়ে ধরতে পারবেন। আমি বলছি জানেন আমি আগে ব্যাপারটা বুঝিয়ে, আপনার কথায় তো আমি সবকিছু করবো না, আমার হাজব্যান্ডকে আমি বিলিভ করি। তারপর ওকে ফোন দিলাম, ও আমার ফোন টোটালি রিসিভ করে না, কেটেই দেয়। ফাইন, আমি দুটো কোয়েরি খুব শর্ট করে বলতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বারটা এই অপরিচিত মেয়েটা পেল কিভাবে? জিজ্ঞেস করলাম আপনি কিভাবে পেলেন? ও বলল যে আমি ওর অফিসের একজনকে দিয়ে খুব কাছের, অনেক কষ্ট করে ও তপুর মোবাইল থেকে নিয়েছে। ওকে ফাইন। এই মেয়েটার সাথে তো পুরো একটা সময় সম্পর্ক ছিল, মেয়েটা সেটা বলল, ফাইন, হয়তো কোনোভাবে কোনো রিকোয়েস্ট নিতে চেয়েছে যেটা আপনাকে জানিয়ে সে সেটা সম্পাদন করার চেষ্টা করছে। এই মেয়েটা জানলো কিভাবে যে একটা মেয়েকে বউ করে নিয়ে গেছে? বলছে যে আমি জানি, আমি তপুর সাথে অনেকদিন আমার ফোনে কথা হতো, মেয়ের কথা যখন চলছে ওকে আমি জানার জন্য চেষ্টা করছি, জানাশোনা ছিল তো আমি চেষ্টা করেছিলাম, আর ও মেয়েদেরকে জানানো আমি পারিনি। আমি আপনার ফোন নাম্বারটা অনেক কষ্টে পেয়েছি, আমি চাই আপনার উপকার হোক। ফাইন, ওকে। তারপর? হ্যাঁ, তপু ফোন ধরছে না। আমি তো টেক্সট পাঠালাম, টেক্সট পাঠিয়ে রিপ্লাই দিল টেক্সট দিও না, ভাল লাগে না, এসব আমার ভালো লাগে না। আমি তো আরও অস্থির হয়ে গেলাম, মেয়ে আমাকে এই কথা বলছে, যেহেতু আপুর সাথে খারাপ ব্যবহার করছে। আপনি কি বললেন যে তুমি বিয়ে করেছে ধরনের কথা বলছো কিভাবে? না না, আমি বলিনি। কিসে বললো? আপু তখন জানুয়ারি 8 তারিখ রংপুর যাবে, ওর ওয়াইফকে নিয়ে ওই মেয়েটাকে আমাকে ইনফরমেশন দিল। 8 তারিখ রাতে আমি তো আপুকে ফোন দিলাম, আপু তপু করছে, তপু বাসায় কি করে ঘুমায়? 1:45 বাজে। তপু কখনোই 1:45 ঘুমায় না, ওরা 2টার আগে ঘুমায় না। আমার খুব কষ্ট হচ্ছিল, কেমন জানি যন্ত্রণা হচ্ছিল, এভাবে অস্থির। আপু কেটে গেল। পরদিন ফোন দিলাম, কথা হলো, খুব সুন্দর কথা হলো। কথায় তুমি বগুড়া মিলে গেছে, মেয়ের কথার সাথে সে রংপুর যাবে, বগুড়া যাবে। কিসে গেছে? যে নতুন অফিসে জয়েন করবে, সেটা অফিসের কাজে করতে। তারপর আমি ওকে একটা টেক্সট পাঠাই ওর পার্সোনাল নাম্বারে, অফিসের নাম্বার ছাড়া। 2 মিনিট পর ফোন আসে, আমি ভেবেছি তপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর দেখি একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, আপনি এই নাম্বারে এইসব কি লিখে পাঠিয়েছেন, এইসব SMS করছেন কেন? বলছে আপনি কেন এই ফোন থেকে ফোন দিলেন, আর আপনি SMS কেন করলেন? আমি তো SMS করছি আমার হাজব্যান্ডকে। বলছে কে আপনার হাজব্যান্ড? তপু আমার হাজব্যান্ড।
আমি তো তপুকে পাঠিয়েছি, আপনি কে? বলে আমি কে সেটা আপনার জানা দরকার নেই, কিন্তু আপনি কি এখন সেই স্বপ্ন নিয়ে বসে আছেন যে তপু আপনার হাজব্যান্ড? স্বপ্ন কেন, রিয়েল। বলে না, আপনি ভুল করছেন না। ভুল করছি মানে আপনি কে, আপনি পরিচয় দেন। আমার পরিচয় সময় হলে আপনি পাবেন। মেয়ে ফোন রেখে দিল। আমি তপুকে 2টো নাম্বারই ফোন দিই সারাক্ষণ। সেই রাত মানে ওই মেয়েটা ফোন দিয়েছে পরে, তারপর দিন তপুকে আমি ফোন দিলাম, তপু অস্বীকার করলো, বলছে মেয়েটাকে। বলে এই তো আমি বলছি তোমার সাথে কেন কোনো অ্যান্সার করতে পারে না। বলছি মেয়েটার সাথে তোমার রিলেশনটা কি? পরে বললাম আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো আরেকটা, তুমি কি তাকে বিয়ে করেছো? মেয়েটা না হচ্ছে মিলা। বলে না, বিয়ে করিনি। বলছে তাহলে কি ওর সাথে তোমার অভিলি ফিজিক্যাল রিলেশন? ও বলছে তুমি কি মনে করো আমি এরকম মানুষ? বলছে তাহলে কাল্লা থেকে আমি যখন তোমাকে ফোন দিলাম মেয়ে কেন ফোন রিসিভ করলো? এবং মেয়ে আমাকে এই ধরনের কথাই বলল। মানে তখন পথে ছিল না, পথে ছিল না, আমি বাসায় আসতে, তুমি ঢাকায় আমি ওখানে যাচ্ছি। বলছে না তুমি বাসায় যাও না, ঝামেলা হবে। কি ঝামেলা হবে? আমার অনেক বিপদ হবে, সমস্যা হবে। বলছে আমিও সব কিছু জানি না, আমি যাব। বলছো তুমি বাসায় গেলে আমি বাসায় ছেড়ে দিব, তাহলে আর ওদেরকে দেখতে যাওয়া হবে না। আমি বলছি বাংলাদেশে যেই প্রান্তে তুমি থাকো আমি সেখানেই যাব, আমাকে যেতেই হবে। পরে আমাকে বলছে তুমি যদি বাসায় আসো আমি সুসাইড করব। আমি ওকে আদর করে বাবু ডাকতাম। বলছে আমাকে কিছু করো না বাবু, আমাকে যেতেই হবে। ও বলতেছে যেও না, বাসায় তোমাকে ঢুকতে দেবা না, থানা পুলিশ করা আছে, গেটে নিষেধ করা আছে। কেন থানা পুলিশ করা আছে, গেটে নিষেধ করা আছে? কি বলছো? মেয়েটা পাশ থেকে বলছে তপু তোমাকে ডিভোর্স করেছে। বলছে তপু আমাকে ডিভোর্স করেছে? আমি বিলিভ করি না। কেন ডিভোর্স করবে? আমি বললাম তপু তুমি তোমার নিজের মুখে বলো। বলছে হ্যাঁ। কবে? ডিসেম্বরের 15 তারিখ। ডিসেম্বরের 15 তারিখ? আমরা তো ডিসেম্বরের এই 16 তারিখে আমাকে তুমি আমার বাবারই বাড়ি রেখে আসছো। 15 তারিখ তো দুজনে একসাথেই ছিলাম। পরে মেয়েটা বলছে তুমি তখন বাসায় ছিলাম? বলছে হ্যাঁ ছিলাম। এইটা শুনে তোমার আমার মাথা উড়ে গেছে। কেন তুমি আমাকে ডিভোর্স করছো? কিছু বলে না, চুপ করে আছে। মেয়েটা বাসায়, আমি তো ফ্রিজে হয়ে গেলাম। আমি বললাম আমি কালকেই যাচ্ছি। থানায় ডায়েরি করে তারপর আমি বাসায় উঠবো। আমি দেখি আমাকে কে আটকায় আমার বাসায় আমাকে যেতে। যে কথা সেই কাজ, যা আমার 13 তারিখ সকালবেলা আমি রওনা দিলাম। এসে আগে কাজীর সাথে কথা বললাম, কাজী অফিস থেকে কাবির নাম উঠালাম। কাজী আমাকে তালাকের নোটিশের একটা পেপার ফটোকপি হাতে দিল, বলছে হ্যাঁ উনি আপনাকে তালাক দিয়েছে। আমি বাসায় গিয়ে গেলাম, কোনো প্রবলেম হলো না। ওই মুহূর্তে দেখলাম আপু স্কুল থেকে ফিরতেছে। আপুর সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকে গেলাম। বাসা যাওয়ার সাথে সাথে ওর মেয়ে আমাকে দেখে ওকে ফোন করেছে। ও 15-20 মিনিটের মতো বাসায় চলে আসছে। লক করা থাকে আমাদের রুমটা, একটা চাবি ওর কাছে, একটা চাবি আমার কাছে। তা আমি চাবি খুলে রুমে গেলাম, ঢুকলাম। রুমে ব্যাগটা রেখে দেখি যে আমার রুম থেকে রুমে আর আমার কোনো জিনিসপত্র নেই। জিনিসপত্র কোথায়? আমি জিজ্ঞাসা করছি, কাজী বৌদি বলে এলে আছেই দিকে আছে আপুর। আমি চাচামেচি শুরু করছি, না আমার জিনিসপত্র নেয়, আমার রুমে কেন নেই। পরে ও আসলো, ও এসে সালাম দিলাম, বললাম কেমন আছো বুবু? বলছে ভালো, তুমি কেমন আছো? ভালো। ও দরজা বন্ধ করে বলল বসো। হাতে কিছু পেপারস ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে বলল পরে দেখো। পরে দেখলাম যে ডিভোর্স পেপার। বলছে এ কি, এটা কি করছো? আমি যে কাজে অফিস থেকে তার নোটিশ নিয়ে আসছে সেটা এখনো বলিনি। বলছি কেন, এটা কেন? আর মিলায়ে এটা কি আমি শুনেছি তুমি বিয়ে করেছো, সত্যি? ও বলছে হ্যাঁ। বলছে ওর সাথে আমার 3 বছর আগে বিয়ে হয়েছে। ও তখন আমেরিকায় চলে যায়, আমার সাথে অ্যাডজাস্ট হয়নি, আমার সাথে একসাথে থাকবে না, এজন্য চলে গেছে। আমাকে আমেরিকাকে নিয়ে যেতে চাইছে, আমি যাইনি। ও চলে গেছে, আমি বুঝতে পারিনি ও ফিরে আসবে। ও ফিরে এসে যখন তোমার কথা জানছে আমাকে অনেক রকমের ভয় দেখাচ্ছে করছে। একদিন সিভিলে র্যাব নিয়ে এসেছিল বাসায়, সেজন্য তোমাকে আমি তাড়াতাড়ি সরাই দিছি, তোমাকে তোমাদের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই কাজটা আমি মন থেকে করিনি, আমি ট্র্যাপে পড়ে করেছি, ওর ভয়ে আমাকে করতে হয়েছে, চাপের মুখে। তুমিও আমার সাথে চেট করেছো। ও তখন কাঁপতে শুরু করলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল যে আমি বলি মন থেকে কিছুই করিনি, আমাদের ডিভোর্স হয়নি, আমি একবারও মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করিনি, তুমি যেমন ছিলা তেমনই আছো। আমি একটা ঝামেলায় জড়িয়ে গেছি, একটা ঝড় আমার জীবনে আসছে, আবার এটা ঠিক হয়ে যাবে। তুমি এখন কিছুদিন হোস্টেলে থাকো, আমি তোমাকে টাকা পয়সা দিব, তারপর সব ঠিক হয়ে যাবে, আবার বিয়ে হবে। আমি বলছি না, এটা আমি মেনে নেব না। আমি তখন আবার বললাম যে যদি ডিভোর্স হবে তাহলে তো ওখানে আরো কিছু প্রশ্ন আছে, আমার দেনমোহর, ভরণ পোষণ। বলছে হ্যাঁ সেটা তুমি ওকে ফোন দাও, ও দায়িত্ব নিয়েছে, ও দিবে। আমি তখন মেয়ের সাথে কথা বললাম, মেয়ে বলছে ঠিক আছে তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিব, আর তুমি টেনশন করো না। ঠিক আছে তুমি করো, আমাকে তো বসতেই দিচ্ছে না তাড়াতাড়ি বেরোনোর জন্য। এমন একটা সিচুয়েশন তৈরি করছে সবাইকে দিয়ে আমার জিনিসপত্র রাজিবরে রেডি করে।
আমি তখন কি করব? তখন ভাবতে পারছিলাম যে আমার ওই মুহূর্তে কি করা উচিত। আর ও কাঁদতে কাঁদতে এমনভাবে বলছে, তুমি 2 দিন থাকো, আমার অসুবিধা হবে। ও হয়তো রাতে র‍্যাব পাঠিয়ে আমাকে অ্যারেস্ট করাবে। যেখানে আমার ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, সেখানে আমাকে হেল্প করার জন্য আমি হোস্টেলে চলে গেলাম। তারপর রাতে ফোনে কথা হলো, একই কথায়, মানুষের হাজবেন্ড তো 4-5 বছর বিদেশ থাকে না, তুমি ধরে নাও এরকম, আমি তো তোমার সাথে দেখা করব। আমি দেখা করলে মিলা সেটা আটকাতে পারবে? আর আমি তো তোমার পাশে আছি, ভালো মন নিয়ে থাকো। সব চুমন। কবে এসেছেন আপনি হোস্টেলে? ওই জানুয়ারি 13 তারিখ ওদিন। তারপর ও আমাকে টাকা পয়সা দিয়ে বলছে, ওই যে ওই সময় ও আমাকে হাতে 2000 টাকা ধরিয়ে দিয়েছে। তারপর আমার হাতে টাকা নেই, স্যালারি ফেলে দিব, স্যালারি আটকেছে এনেতেন, আর আমাকে টাকা পাঠায়নি। আরেকদিন পরের দিন কথা হলো, বলছে যে ভালো মন নিয়ে থাকো, আর তুমি সেদিন বিধবা হবে যেদিন আমি মারা যাব। তুমি আমার ভালো বউ, ও আমাকে ভালো বউ ডাকতো। তুমি আমার ভালো বউ ছিলা, আমার ভালো বউ আছে। মিলা কোথায় আছে? মিলা তখন রংপুরে। মিলা কি ওর বাড়িতে থাকে এখন? মিলার ফ্ল্যাট ধানমন্ডিতে, তপু মিলার সাথে থাকে। আর আপনি আপনার আপুকে জিজ্ঞেস করেছিলেন যে এই জিনিসটা কেন আপনি হাইড করলেন? জিজ্ঞেস করেছে, ওরা কোনো উত্তর দেয়নি, সবাই মাথা নিচু করেছিল। তখন আমি সবাইকে বলেছি, দেখো তোমাদের সম্মানের দিকে তাকি এবং তোমার আব্বুকে আমি রেসপেক্ট করি এবং ভালোবাসি, সেই জন্য আজকে ডিভোর্স পেপারে। উনি ডিভোর্সের কি কারণ দেখিয়েছেন? ডিভোর্স পেপারে যে কথাগুলো লিখেছে, আমার সমস্ত পেপার সেখানে আছে, একটু আমি এগুলি পড়ে বলছি, তুমি তাহলে এগুলি কেন লিখেছো। এবং এগুলি লিখার জন্য লিখতে হয়, এটা কাবিননামা, এটা লিগ্যাল নোটিস, ওটা কাজে অফিস থেকে পাঠানো। আপনি এটা পড়েন। বনি বনালা না হওয়া, শারীরিকভাবে অসুস্থ, আপনাকে বলা হয়েছে। প্রতি 15 দিন পর পর শরীরে রক্ত নিতে হয়, 48-49 ঘন্টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সাংসারিক কোনো কাজকর্ম করতে পারে না, স্বামীর সাথে সহবাস করতে পারে না, স্বামী স্ত্রীর মুম বংশবৃদ্ধিতে অক্ষম ইত্যাদি। না, আপনি আমাকে একটু বলেন তো, এই যে কজগুলো দেখালো, এগুলো কোনো ডাক্তারি সার্টিফিকেট সে দেখাতে পেরেছে? না, কোনো ডাক্তারি সার্টিফিকেট নাই। এবার আমি বলছি যে আমি চ্যালেঞ্জে যাব, কেন তুমি আমাকে ফিজিক্যালি আনফিট বলবা? আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন সে কোনো একটা অর্গানাইজেশনের প্রেক্ষাপটে করবে, লাইক এটা তো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তাকে অবশ্যই এইগুলো প্রুফ দেখাতে হবে, লাইক ডাক্তারি সার্টিফিকেট দেখাতে হবে, এগুলোর বাকিগুলো দেখাতে হবে। এইগুলো সে কোথা থেকে ম্যানেজ করেছিল, বা ম্যানেজ করেছিল কিনা নাকি ঘুষ দিয়ে করেছে? কোনো কিছুই তো দেয়নি, ওরকম কোনো সার্টিফিকেট নাই। আপনি কি যেখান থেকে এটা দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করেছেন? হ্যাঁ। ওনারা কি বলেছে আপনাকে? কাজী বলছে যে উনি নিজের মুখে এসে বলছে, আরো অনেক কথা বলছে যেগুলো কোনোদিন সত্য হলো কোনো হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে বলে না। ফাইন, এটা তো উনি ওনার জায়গা থেকে বলেছে, কিন্তু কাজী কেন এই জিনিসগুলোকে নিয়ে একটা জিনিস করে ফেলবে? কারণ কাজের কাছে তো এগুলো ডকুমেন্টস থাকতে হবে। দেখুন, আপনাকে বলছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ, এটা তো ডকুমেন্টস ডাক্তারের কাছ থেকে নিতে হবে, বা বাকি আপনি প্লিজ আপনি নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। আমার রক্ত নেওয়ার 3 মাস অন্তর, এটা সে বিয়ের আগে জানতো, সেখানে লিখেছে 15 দিন অন্তর। আপনার কাবিন নামায় উল্লেখ ছিল যে আপনার শরীরের এই না, কাবিন নামে উল্লেখ ছিল না। আমি উকিলের সাথে যোগাযোগ করলাম, সবকিছু খুলে বললাম। উকিল বলছে এটা তো আপনার সাথে অন্যায় করেছে। এখন ও আমার সাথে কোনো যোগাযোগ করে না, টাকা পয়সা খরচ কিছু দিচ্ছে না, আমি হোস্টেলে কিভাবে চলবো? বাধ্য হয়ে আমি আমার বিয়ের একটা রিং সেল করে দিয়েছি, সেটা দিয়ে আমার গত মাস চলে গেছে। কিন্তু এই মাসে আমি কিভাবে চলবো আমি জানি না। আমি ওদের সাথে ওরা আমাকে কথা দিয়েছিল 1 সপ্তাহের মধ্যে গেলে। দায়িত্ব নিয়েছে মিলা, যে তার সেকেন্ড ওয়াইফ বলে দাবি করে, যেটা হাইড করে আমাকে বিয়ে করেছে, আমার সাথে ট্রিট করেছে। আপনি কোনো লিগ্যাল কিছু গেছেন? আমি কোনো লিগ্যাল অ্যাকশন এখনো যাইনি। আমি চেয়েছিলাম ওর বিরুদ্ধে আমি কোনো বাড়াবাড়ি করব না, কারণ ওকে আমি এসেছি, এখনো আছি। বলছি আমার ডেনমোর এবং কর্পোরেশনের টাকা দিয়ে দিবেন 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ হয়নি, ফেব্রুয়ারির 1st উইকে দিবে, 1st উইকে হয়নি। এখন কজ দেখাচ্ছে, মিলা বলছে যে টাকা তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু তোমার বাবা মা এবং এলাকার চেয়ারম্যানকে রাখতে হবে, এই 3 জনকে না রাখলে টাকা দিবে না। তখন আমি বললাম যে দেখো, টাকা তো আমি নিব, সেটাতে আমি করব, কেন তোমরা তাদেরকে চাচ্ছ? আমার ফ্যামিলিতে এখন আমাকে ফ্যামিলি মেনে নিচ্ছে না। আমার যেটুকু আশ্রয় ছিল, তবুও আমাকে ও ডিভোর্স করে আশ্রয়টা শেষ করে দিয়েছি। ও আমাকে হাতে হাতে পেপারস খুলে দিয়েছিল, ওটা আমি যেভাবেই ম্যানেজ করতে পারতাম। আর যখন ওদের হাতে বাইপোস্টে গিয়ে পড়েছে, এখন তো ফ্যামিলি যে প্রায় সবাই জেনে গেছে। আমার এলাকার চেয়ারম্যান, আমার চাচা, উনি জেনে গেছেন। এখন আমি আমার ফ্যামিলিতে হয়ে গেছি, এলাকায় হয়ে গেছি। আমি আর ওই এলাকায় পা রাখতে পারবো না। ওকে বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি এখানে এই ফ্যামিলিতে ঢুকবা তো দূরে থেকে, এলাকায় পা রাখা চিন্তা করবা না। Rules of your family status, right? স্ট্যাটাস। তারপর এখন তপু আমার ফোন রিসিভ করে না। আমি ফোন দিলে মিলাকে দিয়ে ফোন ধরায়, টেক্সট দিলেন মিলাকে দিয়ে রিপ্লাই দেওয়ায়। আমি বলছি যে দেখো, তুমি যদি ভালো না দাও তাহলে আমি আইনি অ্যাকশনে কিন্তু বাধ্য হবো, কারণ এটা আমার অধিকার। আমাকে ডিভোর্স করেছো, তোকে বললাম ইটস ওকে। এত কিছু লেখার কি দরকার ছিল? কেন আমাকে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো? আমি তো চ্যালেঞ্জে যাব। ওকে, প্রথম কথা হচ্ছে আপনি আপনাকে সংশয় করবেন না। ওকে, আপনি আপনার জায়গা থেকে যদি লিগ্যাল অ্যাকশনে যেতে চান, তাহলে আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে। আপনি লিগ্যাল যাননি এখন পর্যন্ত, চরম বোকা আমি আমার জায়গা থেকে মনে করি। নাম্বার 1। 2, দেখুন, যে ছেলেটি নিজেকে সেভ করার জন্য আপনাকে বিপদে এর মুখে ঠেলে দিতে পারে, হ্যাঁ, তার দিকে চিন্তা করে আপনি নিজেকে
ফ্যামিলিকে আপনি চিন্তা করুন বাংলাদেশের মতো এরকম একটা সমাজে মেয়েরা কি পরিমাণে ইনসিকিউর থাকে। আপনি আজকে ফার্মে একটা হোস্টেলে আছেন, আপনার কোনো ভরণ পোষণ নেই, কিছু নেই, আপনি বাধ্য হবেন কিছুদিন পরে অন্যায় পথে যাওয়ার জন্য। এরকম আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন প্লিজ। আমার মনে হয় ভেঙে পড়লে হবে না। এখানে যে কথাটা বলি কিডনি এ ধরনের টেক্সট যদি আপনার ফোনে আপনি দেখেন সেই কোডটা এখন আদ আছে। আমাকে বলে যে ঠিক আছে আমি টাকা দিচ্ছি না, চলতে কষ্ট হচ্ছে, দেখুন ব্যবসা করে চলো। 2-3 দিন আগে আমার মাকেই ফোন দিয়ে দিল, পুলিশ এসে যে বলছে যে আপনার মেয়ে যে ঢাকায় থাকে কিভাবে চলে কি করে জানেন। আমার মা জিজ্ঞেস করছে কি করে, বলছে হোটেলে থেকে তো দেহ ব্যবসা করে। এগুলি যদি পত্রিকায় ছবি দিয়ে দিই আপনাদের কি সম্মান বাড়বে, আর আপনার বুড়ো হাজবেন্ডকে যদি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে ওদের ফ্যামিলির কি সম্মান বাড়বে। আপনি একটু আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে প্লিজ, আপনি রং অ্যাঙ্গেলে হাঁটছেন। আমি চাচ্ছিলাম না কোনো আইনে ঝামেলায় যায়, তো উপর কথাগুলি আজকে আমি জীবনের গল্পেও আসতাম না যদি ওরা আমাকে যে কথাটা দিয়েছিল ভালো ভালো দিয়ে দিবে, যদি দিয়ে দিত আমার টাকা পয়সা এবং আমার জীবনের অ্যাক্সিডেন্ট এবং ভাগ্য, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল আমার স্বামী ভাগ্য ভালো না, আমার যে স্বপ্নটাই ছিল যে এনে সংসার করব, আমার বেবি হবে, স্বামীর সংসার, এসব হয়তো আমার কপালে নাই। এটা চিন্তা করে আমি হয়তো নিজেকে মানিয়ে নিলাম, চেষ্টা করতাম। আপনি টাকাটাকে বড় করে দেখে কি আপনি জীবনের গল্পে এসছেন? টাকাটাকে বড় করে আমি দেখিনি, আমি তোকে লাভ করে বলেই কোনো আইনি অ্যাকশনে যেতে চাইনি, কারণ আমি জানি আইনি অ্যাকশনে গেলে তোর জানাজানি হয়ে যাবে। আপনারা তো সবকিছুই শেষ করে দিয়েছে, তারপর আপনি ওকে লাভ করতে কেন যাবেন? কারণ সে আমার হাজবেন্ড ছিল, এখন আমি ডিভোর্স থেকে মেনে নেই না, আমি গ্রহণ করতে পারি না। আমি জানি যে বাঙালি নারীদের এই যে সফট কর্নার এটা অনেক সম্মানের, এটা অনেক ভালো লাগার, কিন্তু কথা হচ্ছে যেটা কতদিন থাকবে? যখন আপনি বাস্তবের মুখোমুখি হবেন, চরম রূঢ় বাস্তবের মুখোমুখি, এখন তো হননি, আরও কিছুদিন পর হয়তো বা হবেন, এবং আপনার শরীরের এই অসুখ, আপনার এডুকেশনাল স্ট্যাটাস, আপনার নো ক্যারিয়ার, ইউ ডোন্ট হ্যাভ এনি মানি, দুনিয়ার সমস্ত রিয়ালিটি একটু পরপর আপনার সামনে আসতে থাকবে এবং আপনি অনেক বেশি ফেড আপ হয়ে যাবেন। আপনার বাবার অনেক প্রপার্টি আছে, তারপরও আপনার কোনো ব্যাকআপ নেই। ইউ হ্যাভ লট অফ ব্রাদার অ্যান্ড সিস্টার, ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট ফর ইউ। সব কিছু মিলিয়ে আপনি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেখান থেকে এই যে হাজব্যান্ডের প্রতি এই ধরনের দায়িত্ববোধ, ভালো লাগার প্রতি এই ধরনের দায়িত্ববোধ, কিংবা খুব অবাকভাবে তাকিয়ে থাকা কবে আপনি দেনমোহরের 1 লাখ টাকা পাবেন, আমি অবাক হয়ে গেছি। এইরকম এক মানুষ আপনাকে বিয়ে করেছে মাত্র 1 লাখ টাকা দেনমোহর দিয়ে। এগুলো তো হাতে গোনা লাখ টাকা। 1 লাখ আর ওষুধ আর 3 লাখ টাকা যেটা আমি এখনো আমি পাও না। আচ্ছা, তো আপনি হয়তো 3 লাখ টাকা পুঁজি করে একটু বাচ্চার স্বপ্ন দেখছেন, এগুলি তো ফ্যাক্ট না। আমি জানি অনেক কনফ্লিক্ট আপনাকে ফেস করতে হবে, কিন্তু এটা আমরা বলতে পারি সরকার এবং সরকারি সহায়তায় বাংলাদেশে নারীর অধিকার রক্ষা করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে আইনি যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক শক্তিশালী। হ্যাঁ, হতে পারে আপনার পেছনে কোনো ব্যাকআপ নেই, আমরা হয়তো বলতে পারি যে আপনি দরকার হলে নারীর যেই সংস্থাগুলো আছে সেগুলোতে যোগাযোগ করুন। আমি গিয়েছিলাম, আমি আসলে আশানুরূপ সাহায্যও পাইনি। সব জায়গায় দেখি যে টাকা পয়সা কম হলেও বেশি হলে টাকা লাগবে, আর ওরা জানে যে আমার হাতে কোনো টাকা নেই। সো আমাকে বলে যে উকিল তোমার চেহারা দেখে কাজ করবে না, তার জন্য টাকা লাগবে যেটা তোমার নেই। আর তুমি মারামারি করতে গেলে মিলা আমাকে এসব কথা বলে যে তোমাকে ফুদে উড়িয়ে দিব, আমাকে মাইনাস করে দিবে পৃথিবী থেকে, এ ধরনের হুমকি দিচ্ছে। আরও নোংরা কথা বলে যে আমাকে গণধর্ষণ করাবে। কেন এসব করছো? আমার অন্যায়টা কি? অন্যায় করলে তপু করেছে, তুমি তপুকে শাস্তি না দিয়ে আমাকে কেন দিচ্ছ? সে বলছে যে সেটা পরে দেব, কিন্তু আমার বিরুদ্ধে মাঠে খেলতে নেমেছে। ওর বাবা নাকি মেজর, দুলাভাই ম্যাজিস্ট্রেট, ওদের পাওয়ার দেখাচ্ছে, টাকা এবং ক্ষমতা সব কিছুই পাওয়ার দেখে আমার সাথে ব্যবহার করছে। এখন তপুর সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারি না। আমি ফোন দিলে তপু ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না। আর এখন আরও একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলে স্টিল নাও তপু ওই মেয়ের সাথে 5 বছর আগে রিলেশন ছিল, মেয়ের সাথে এখন ফোনে কথা বলে, আমাকে যে রিসেন্টলি ডিভোর্স করলো আর মিলা ওর লাইফে আছে, এগুলো এখন হাইড করে। এখন সেটার ফোন প্রেম চালিয়ে যাচ্ছে মিলার আপচ্ছরে। সেই রেকর্ড মেয়েটা আমাকে ফোনে বলে শুনিয়েছে, আমি ঠান্ডা হয়ে গেছি। যেই মেয়েটা আপনার সাথে এতটা কথা বললো বা এতটা থ্রেট করলো বা করে যাচ্ছে, রাবের ভয় দেখাচ্ছে, বিয়ে করছে, মেয়েটা কিছু বিয়ে করেছে? মিলা দাবি করছে, মিলা। তা আমি ওদের কাবিননামা দেখতে চেয়েছি, ওরা আমাকে দেখায়নি। শুধু বলছে যে মিলা বলছে যে তুমি কি মনে করো যে আমি তোমার মতো বোকা আর এত কাঁচা কাজ আমি করব? আমাকে বলেন আপনার প্ল্যানটা কি? আমি এখন কি করব আমি সিদ্ধান্ত নিতে পারছি না। এখন এই মুহূর্তে আমার কাছে এই 3 লাখ টাকা আর আমি 3 মাসের ভরণ পোষণ আরও 15,000 করে 1.5 লাখ, মানে টোটাল 4.5 লাখ টাকা দাবি করেছি। এটা আমার কাছে অনেক বড় কিছু আমার লাইফে বেঁচে থাকার জন্য, কারণ আমার লাইফে দেন আপনি যেটা করতে চান, আপনি অ্যাকশনে যেতে চান। আমি অ্যাকশনে যেতে চাই, কিন্তু তার জন্য আমার ইউনিট ব্যাকআপ। ওকে ফাইন। প্রিয় শ্রোতা, ও যে কথাগুলো বললো এখানে সেই জায়গাটা থেকে আমরা কিছু অ্যাঙ্গেল ট্রাই করব রাইট নাও, যেটা ওই গল্পের বিভিন্ন জায়গা থেকে সেটা সম্ভব। আমরা জানতে চাইব যে এই ধরনের অ্যাঙ্গেল থেকে একটা মেয়ের জন্য কি করণীয় আছে, সেই ইকোনমিক ব্যাকআপটা কি হতে পারে। 1 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ও যার এগেনস্টে এই কমপ্লেনগুলো করেছে তার পরিচয়টা আপনারা জানেন না, আমরা পরিচয়টা হাই করি, তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং সেই জায়গা থেকে যতটুকু সম্ভব হেল্প করতে চান না, ইটস ইয়োর টার্ন। আমরা দেখতে চাইব
কে ওর দিকে হাত বাড়িয়ে দেয়। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ লিজার গল্প শুনছিলাম। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি এমএনএম। দেখা হবে অন্য কোনো আমার গল্পে। খোদা হাফেজ।